সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানের ১৬৫তম পর্বে। সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আপনারা জানেন যে সপ্তাহের এই দিনটাতে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে এবং এর বিচার বিশ্লেষণ করি একটু বিস্তৃত আকারে। আমাদের অতিথিরা থাকেন মূল প্যানেলে ৪ জন অতিথি, তার বাইরেও ২ জন সাংবাদিক অতিথি আছেন। আমি পরিচয় করে দিচ্ছি প্রথমেই। আমার ডান প্রান্তে আছেন রাজিকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য বাসদ, এবং তার পাশে আছেন মোহাম্মদ শাহেদ, রাজনৈতিক বিশ্লেষক। আমার বাম প্রান্তে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, পরিচালক বার্তা ৭১ টিভি, এবং তার পাশে আছেন স্থপতি মোবাশের হোসেন, সাবেক সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। ৪ জনকে স্বাগত জানাচ্ছি। আমাদের আরেকটি স্টুডিওতে আছেন ২ জন সাংবাদিক, একজন হাসান আহমেদ, সাংবাদিক ভোরের পাতা, এবং মাহবুব রনি, সাংবাদিক ইত্তেফাক। আমরা দেখতে পাচ্ছি ২ সাংবাদিককে, আমরা তরুণ ২ সাংবাদিককে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আমরা শুরুতেই প্রথম পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে হাওরে অকাল বন্যা ঝুঁকিতে বাংলাদেশ, এবং দ্বিতীয় পর্বে অবশ্যই সর্বশেষ জঙ্গি পরিস্থিতি নিয়ে তার আলোকে রাজনৈতিক অবস্থা বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা শুরুতেই আলোচনা করার আগে আমরা একটু দেখে নিতে চাই এই বিষয়ে বিশেষজ্ঞদের একটু মতামত। আমি পাওনার কথা বললেই আমি ভারত বিরোধী হয়ে গেলাম। আমি কখনোই ভারত বিরোধী নই, আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নেই। আমার অধিকার যা যদি হরণ করে না হয়, আমার নেতৃত্ব যদি সে অধিকার রক্ষা করতে না পারে, তার সমালোচনা তো আমি অবশ্যই করব। আজকে হাওরের পানি ঢল নেমে আসছে, কোত্থেকে আসছে? উজান থেকে আসছে। সেখানে কোনো বাঁধ দেওয়ার ব্যবস্থা নেই, কোনো প্রকল্প নেই আমাদের এদিকে। তারা বাঁধ দিয়ে যখন বেশি বৃষ্টি হয় ছেড়ে দেয়, আমরা সব ডুবে। ১১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে চেরাপুঞ্জিতে, পানির উচ্চতা বেড়েছে। পানি যদি ৫ মিটারে থাকতো বা ৬ মিটারে যদি থাকতো, তারপর যদি আমি বাঁধ ভাঙতো, তাহলে আমি বলতাম বাঁধের জন্য ভেঙে গেছে। কিন্তু আমার বাঁধের উচ্চতার উপর দিয়ে যদি পানি চলে যায়, সেটা তো আমার করার কিচ্ছু নেই, বিকজ দ্যাট ইজ দ্য ডিজাইন লেভেল। স্ট্যাটিস্টিক্যাল যেসব ইনফরমেশন আমাদের কাছে আছে সেগুলো চিন্তা ভাবনা করেই ৬.৫ মিটার করা হয়েছে। কারণ এগুলো ডুবন্ত বাঁধ, এগুলো পার্মানেন্ট বন্যা প্রতিরোধ করার জন্য। সব জায়গাতে এই জলাভূমি কেন্দ্রিক যে মাছ এবং কৃষি ব্যবস্থা, এটার মধ্যেও একটা পর্যালোচনা করে একটা ব্যবস্থাপনায় আসতে হবে, কারণ অনিশ্চয়তা বাড়ছে। এই আনপ্রেডিক্টেবিলিটিটাই হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। ইউরেনিয়াম এবং কয়লা খনির বর্জ্য নিয়ে যে রিপোর্টগুলো সরকার করেছে সেগুলো জনসমক্ষে প্রকাশ করা। সারা বাংলাদেশে এই হাওর অঞ্চলের ধান ৭ থেকে ৮ ভাগ, তাহলে আমাদের কিন্তু এখনো ৯২ ভাগ ফসল ভালো। লসটা হয়েছে, যে ক্ষতিটা হয়েছে, এইটা আমাদের আউশ আমন্দে এটা পুষিয়ে যাবে। এইটা নিয়ে চালের দামে কোনো প্রভাব পড়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। হাওর এলাকা থেকে মোট চালের ১৮ ভাগের মতো আসে। এই তথ্যটি দেয়া হয়েছে প্ল্যানিং কমিশন থেকে। অতি সম্প্রতি বোরো ধানের ক্ষতি হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই আমাদের চালের বাজারে একটা প্রভাব ফেলতে পারে। চাল যে আমরা রপ্তানি করছি, যেহেতু চালের উৎপাদনে একটা ক্ষতির সম্মুখীন আমরা হয়েছে, এই রপ্তানিটা এখন বন্ধ করা উচিত আপাতত ১ থেকে ২ বছরের জন্য। বোরো ধানের কাভারেজ উৎপাদন, তার মধ্যে শীর্ষে হচ্ছে সুনামগঞ্জ। সেই জেলার পুরো ফসলে ধ্বংস হয়ে গেছে। তারপরে নেত্রকোনা, তার প্রায় পুরো ফসলই ধ্বংস হয়ে গেছে। মৌলভীবাজারের সব থেকে বড় যে হাওর, হাকালুকি হাওর, সেইখানে ধান নষ্ট হয়ে গেছে। তাহলে তার যে তথ্যটি, এই তথ্যটি বিভ্রান্তিমূলক, এবং এই তথ্যগুলো হাওরের ক্ষতিগ্রস্ত মানুষকে আরো কষ্ট দেয়। দর্শক, আমরা দেখলাম একই সঙ্গে রাজনীতিকদের প্রতিক্রিয়া, বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া, এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরও কিছু বক্তব্য দেখলাম। এই বক্তব্যের প্রেক্ষিতে আমরা একটু ডান প্রান্ত থেকে একটু আশা করছি যে রাজিকুজ্জামান রতন, আপনার দৃষ্টিতে কি, যে মানে এইটার আমাদের কি আগের থেকে আসলে কিছু করার ছিল, না এটা একটা প্রকৃতির অভিশাপ হিসাবেই আমরা মেনে নিচ্ছি এই পরিস্থিতিটাকে? আমরা হচ্ছে প্রকৃতির সন্তান, শুধু শুধু প্রকৃতিকে অভিশাপ দেন, এই দায়টা কেন প্রকৃতির উপর চাপিয়ে দেই? যদি আমরা প্রকৃতির সন্তান হই, প্রকৃতিকে বুঝে তো আমাদের সে অনুযায়ী কাজ করতে হবে। আমাদের সুনামগঞ্জ, নেত্রকোনা, এই সমস্ত জায়গায় আমাদের হাওর আছে। হ্যাঁ, আমাদের যদি বলি 7টা আমাদের হাওর জেলা, তাতে প্রায় ধরেন 48টার মতো উপজেলা আছে যেগুলো হাওর বলে ধরি। উপজেলা সংখ্যা যদি আরো বেশি এর।
এই অঞ্চলের জীববৈচিত্র্য বলি, এই অঞ্চলের মানুষের জীবনধারা বলি, এই অঞ্চলের মানুষের টোটাল 37টা। না, আমি বলছি যে হাওরের মধ্যে উপজেলার সংখ্যা যদি বলি আমাদের এটা। আর তাহলে সব মিলিয়ে তো আমাদের এটা একটা বিশেষ ধরনের জীবনধারা। তো দেখুন, অমলশীত থেকে যখন সুরমা এবং কুশিয়ারা নেমে এলো, তা একটা প্রায় মালার মতন জড়িয়ে ফেললো আমাদেরকে। বাংলাদেশের যতগুলো হাওর, 373টা হাওর হচ্ছে এই দুই নদীর মধ্যে দিয়ে। আর যেটা হলো হাওর হয়ে যাওয়ার একটা বড় কারণ হলো 1761 সালে একটা ভূমিকম্প হয়েছিল, সেখানে ডাউকি ফল্ট, সেটা কোনো জায়গায় 10 মিটার, কোনো জায়গায় 5 মিটার পর্যন্ত তার ফল্টের কারণে নিচে নেমে গিয়েছিল, যেটা সমুদ্র সমতল থেকে মাত্র কোনো জায়গায় 2 ফিট, কোনো জায়গায় 5 ফিট উঁচু। আমাদের ঢাকা শহর কিন্তু সমুদ্র সমতল থেকে 70 ফিট উপরে, রাজশাহী 125 ফিট উপরে। তাহলে ওটা সমুদ্র সমতল থেকে মাত্র 2 ফিট 3 ফিট উপরে। তাহলে এই যে এত বড় একটা খাদ হয়ে গেল, এই খাদ। আর আমাদের দেখুন, খেয়াল করে, আসামের চেরাপুঞ্জি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা, আর বাংলাদেশের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা হচ্ছে মৌলভীবাজার, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল। তাহলে এই দুই জায়গার পানি গড়িয়ে পড়ে নদী দিয়ে এবং গড়িয়ে পড়ে এই উপর থেকে নিচের দিকে ঢালুর দিকে। এর মধ্যে করে তো সেই 350 বছর, 250-300 বছর ধরে এখানকার ভূপ্রকৃতি, এখানে চাষাবাদ পদ্ধতি এগুলো গড়ে উঠেছে। তাহলে সেগুলোকে বিবেচনায় নিয়ে তো আমার একটা পরিকল্পনা করা উচিত। যেমন ধরুন, বাংলাদেশের যে ধান গবেষণা ইনস্টিটিউট BRI, তারা এ পর্যন্ত 64 জাতের ধান উদ্ভাবন করেছে। তার মধ্যে তাদের সবচেয়ে হাওরের জন্য তারা 3টে বিশেষ জাতের ধান নির্বাচন করেছিল। একটা নাম হচ্ছে BR-17, যাকে বাংলায় বলা হয়, যে নাম দিয়েছে হাসি। এর বৈশিষ্ট্য ছিল এই গাছটা লম্বা 125 সেন্টিমিটার হবে, তার মানে পানির উচ্চতা যদি বেড়েও যায়, সেই পানিটাকে অন্তত অতিক্রম করে টিকে থাকতে পারবে। এবং এর গড় জীবনকাল 150 থেকে 155 দিন। আর একটা BR-18, সেটার নাম তারা বলেছিল, সেটার নাম এটা হলো ইন্দোনেশিয়ান একটা জাত, বাংলাদেশে নিয়ে আসতে নাম দিয়েছিল তারা শাহজালাল। এটার কাণ্ডটা খুব মজবুত এবং এটা হেলে পড়তো না, এবং এটার উচ্চতাও 125 থেকে 120 সেন্টিমিটার পর্যন্ত হয়। আর আরেকটা হলো BR-19, যেটা এটাও সুনামগঞ্জের হাওর এলাকার উপযোগী বলে ইন্দোনেশিয়া থেকে যাত্রা দিয়ে সেখানে প্রবর্তন করা হয়েছিল, এবং এটাও এরকম একটু বন্যা সহ্য করার মতো। এবং এদের ফলন ছিল হেক্টর প্রতি 6 টন করে গড়ে। এখন হলো কি, অধিক খাদ্য ফলাওয়ের নামে এমন একটা জাতের এখানে চাষ করতে বলা হলো এবার, সেটা হলো BR-29, যেটার উচ্চতা হলো 95 সেন্টিমিটার, মানে ওদের চেয়ে প্রায় 30 সেন্টিমিটার কম। আর যার ফলনটা দেবে 7.5 টন, তার মানে ওটা হেক্টরে 6 টন হতো, এটা হেক্টরে 7.5 টন হবে, মানে হেক্টর মধ্যে 2.5 একরে 1.5 টন ফলন বেশি হবে। এই কথা বলে কৃষকদেরকে প্রলুব্ধ করে ওখানে দীর্ঘদিন ধরে যে ধানটা চাষ হচ্ছিল, সেই ধানটা চেঞ্জ করে ফেলা। সেটাও তো সমস্যা হতো না, কিন্তু যেটা বলা হচ্ছে, আমি শেষ করি, এটার সঙ্গে এখন পানিটা যখন উপর থেকে নেমে আসলো, পানি নেমে আসার তো একটা ইয়ে থাকে, কোন সময়টাতে পানি আসা শুরু করে? বৈশাখ মাস থেকে কিন্তু পানিটা আসা শুরু করে। এবার একটু বৃষ্টিপাত হয়েছে বলে চৈত্র মাসে। ওই ধানের যদি লাইফ স্প্যানটা দেখি, তাহলে চৈত্র মাসের শেষের মধ্যে কিন্তু ধানটা পেকে উঠে যাওয়ার কথা, কিন্তু এই ধানের আবার লাইফ স্প্যানটা বেশি বলে পানি আসার কারণে যখন 29, যেটা এখন চাষ করেছে কৃষি বিভাগ করিয়েছে, যেটা সেটা হয়েছে কি, এখনো কাঁচা পাকাই থেকে গেছে। ফলে এই ধানটা পানি আসার সঙ্গে সঙ্গে এই ধানটা পচে গেল প্রায়। যদি ওটা আগের ধানগুলো চাষ হতো, তাহলে কৃষক কিন্তু কেটে, অন্তত আগাটাকে কেটে, শীষটা কেটে নিয়ে গিয়েও সে কিছুটা ধান রক্ষা করতে পারতো। এটা গেল একটা দিক। 2 নম্বর হচ্ছে যে পানির উচ্চতা প্রতি বছর হাওরে সেটা 4 মিটার থেকে 8 মিটার পর্যন্ত পানির উচ্চতা বেড়ে যায়। এটা তো প্রতি বছরই হয়। এটা এই বছরই শুধু হয়েছে তা না, কোনো বছর হয়তো 3 দিন আগে বৃষ্টিপাত শুরু হয়ে যায়, কোনো বছর 5 দিন পরে বৃষ্টিপাত, কিন্তু হাওরে এটা আসবেই। এই জন্য ওখানকার যে বাঁধ, সেই বাঁধগুলো প্রতি বছর সেটাকে পুনর্মেরামত, পুনর্নির্মাণ করতে হয়। এবার পত্রপত্রিকা যেটা এসেছিল যে 31শে মার্চের মধ্যে বাঁধ পুনর্নির্মাণ করা শেষ করার কথা, কোনো কোনো জায়গায় কাজ শুরুই করা হয়নি। এগুলোর যদি আড়াল করে ফেলি, তাহলে শুধু প্রকৃতিকে দায়ী করে তো হবে না, এটা মনুষ্য সৃষ্ট বিপর্যয়, এটা মানুষের মধ্যে কখনো কখনো অসহায়ত্ব তৈরি করা, কখনো কখনো লোভের প্রবণতা তৈরি করা। এই দুটার ফলাফল আজকে আমাদের হাওরবাসী শুধু নয়, গোটা দেশের মানুষ এটা সাফারার হবে। আচ্ছা, আসছে আমি একটু সাংবাদিকের কাছে যাই। মাহবুব রনি, আমি মাহবুব রনির কাছে জানতে চাচ্ছি, মানে এই যে আলোচক আমাদের সাথে এতক্ষণ কথা বললেন, রাজিকুজ্জামান রতন, তার বক্তব্যের প্রেক্ষিতে আপনার কোনো বিশ্লেষণ আছে এই ব্যাপারে?
না, এখানে উনি যেটা বলেছেন অনেকাংশেই সত্য। হাওরের যদি এই দুর্যোগের দিকটা আমরা দেখি যে এই বৃষ্টিটা এখন প্রাক মৌসুম বৃষ্টি এবং এটা সবসময়ই হয়। আমাদের হাওরের যে বাঁধ, এটা 60-70 দশকের বাঁধ। এই বাঁধটাকে এখন সময় এসেছে যে এটাকে আমরা অন্তত 8 ফিট বা মোর দেন তার চেয়ে বেশি করার। কিন্তু করা হলো না কেন? মানে এই যে সময় এসেছে, এই সময়টা তো অনেক আগেই এসেছে। এই বন্যার কারণে যে এটা আমরা প্রতিরোধ করতে পারবো না। না, আপনি আপনি যে সিদ্ধান্তটি নিলেন সাংবাদিক হিসাবে যে 8 ফিট করা উচিত, ডু ইউ হ্যাভ এনি টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড যে আপনি এটা বলে দিতে পারেন? আমাদের কিন্তু বিগেস্ট প্রবলেম যে লাইনের না সেখানে একটি মতামত দিয়ে দেয়, বিশেষ করে আমাদের মন্ত্রী সাহেবরা নিয়মিত দিয়ে দেয়। একজন বলে দিল 400 গাড়ি নামিয়ে ফেলো। না, এটা হয়তো উনি হয়তো কোনো তথ্য, আমি সেটাই জানতে চাচ্ছি, আমি তথ্যটা জানতে চাচ্ছি। মাবরানি, এটা কি কোনো তথ্যটা কি কার মানে বলা? আচ্ছা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুল হলে। আমি আসলে এটা পানি উন্নয়ন বোর্ডের কয়েকজন কর্মকর্তার কাছ থেকেই এটা জানতে পেরেছি আর কি। আচ্ছা, তো আমার কি বলতে পারে, বাট ওটা উনাদের মত। আমি আসলে আমার ওই জানা থেকে বলা আর কি। আচ্ছা, আর হাওরের যে বাঁধ উচ্চ করলে সমস্যা আছে, সেটা হচ্ছে কৃষি, মৎস্য চাষ, ওই সমস্যাটা আছে। কিন্তু এখন যে আধুনিক ব্যবস্থাপনা, সেখানে এই সমস্যাটা আসলে দূর করা যায়। আচ্ছা, এটা কিন্তু ঠিক নয় এই কারণে যে হাওরে যদি আমি বাঁধের উচ্চতাটা বাড়িয়ে তুলি তাহলে পানির ফ্লোটা বন্ধ হয়ে যাবে। পানি ফ্লো মানে তখন বদ্ধ জলাশয় হয়ে যাবে, তাতে হাওর থাকছে না। আচ্ছা, আমরা মোর্শেদ ভাই আপনি বলেন। অ্যাকচুয়ালি হাওরের যে কনসেপ্টটা হচ্ছে এভরি ইয়ার আমরা যেরকম টয়লেট ফ্লাশ করি, এই হাওরের পানিগুলি বৃষ্টির পানিতে ফ্লাশ হয়, যে কারণে পরিষ্কার বলা আছে ডুবন্ত বাঁধ। বাঁধের একটি লিমিটেশন আছে, এই পর্যন্ত ফসল ইত্যাদি কাটার পরে বন্যাটি হয়। এই ফসল ধানটি যদি বিআর 17, 18, 19 করা হতো, যেটা অলমোস্ট বাধ্যতামূলক ওইখানকার জন্য, কোনো অবস্থাতেই বাংলাদেশের ইতিহাসে এই সময় বন্যা হওয়ার ঘটনা নাই, যেটা 1 মাস আগে ধান কাটা হয়ে যেত। তাহলে আমরা কি হতাম? আমরা একটু অতি লোভ, মানে আপনি বলতে চাচ্ছেন চাষাবাদের প্রকৃতিটা পরিবর্তন করার কারণে এই পরিস্থিতি, অবৈজ্ঞানিক পদ্ধতিটা গ্রহণ করা হয়েছে। প্রায় 2 মণ ধান বেশির লোভটা আমরা সামলাতে পারি নাই। এটা আমি কৃষকদেরকে দোষ দেব না, কিন্তু সরকারের কৃষি বিভাগ এই রিস্কটি নেওয়া কোনোভাবেই উচিত হয় নাই। আচ্ছা, আমি একটু মতামত জানতে চাচ্ছি। কি মনে হচ্ছে যে এটা আমাদের পরিকল্পনার একটা অভাব ছিল? পরিকল্পনার অভাব তো বটে। পরিকল্পনার অভাব না থাকলে তো এত বড় ডিজাস্টার হওয়ার কথা হতে পারে না। এখানে একটা জিনিস হয়েছে কি, বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোনো ঘটনা ঘটে যায় তখন সেটিকে নিয়ে আমরা আলোচনা করি, তার আগে আমাদের কোনো প্রিকশন বা মেজর আমাদের থাকে না। আজকে দেখেন এত বড় ঘটনা, কিন্তু বলা হচ্ছিল যে এরকম মানে বন্যা বা এরকম আকস্মিক বৃষ্টির জন্য প্রস্তুত ছিল না, মানে এটাও কোনোভাবেই ছিল না, কোনোভাবেই ছিল না। যেটা বলে 2004-এ একটা মানে আগেই বন্যা হয়েছে, 2010-এ আগে বন্যা হয়েছে, মানে হাওড়ের 4-5 বছর পর পরেই এরকম একটা আগাম বন্যা হয়। কিন্তু এবারের মতন যে ম্যাসিভ ডিজাস্টার এরকম কখনো কিন্তু এর আগে হয়নি। এবারের মতন যে ম্যাসিভ ডিজাস্টার, দেখেন আমার প্রশ্ন হচ্ছে যে কি হলে কি হতো, এই প্রশ্নে আমি যাব না। আমার প্রশ্ন হচ্ছে যে এখন একটি ঘটনা ঘটে গেছে, এটিকে নিয়ে কিন্তু এখন এক ধরনের রাজনীতি শুরু হয়ে গেছে। এই রাজনীতিটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। এটিকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ একরকম ব্যাখ্যা দিচ্ছে এবং রাজপথের যারা আজকে বিরোধী দল তারাও এক ধরনের ব্যাখ্যা দিচ্ছে। এই ব্যাখ্যাটা আমাদের জন্য খুব মানে একটা জটিল জায়গায় গিয়েছে। সেটি কি বিএনপি হঠাৎ করে উত্তপ্ত হয়ে গেল কি এটিকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করতে হবে? আমার মানুষ মারা যাচ্ছে, সেখানে আমি দুর্যোগপূর্ণ এলাকা, সেখানে গিয়ে আমাদের ত্রাণ সচিব বললেন যে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করতে হবে। এখানে তো একটা ছাগলও মারা যায়নি, এখানে আপনার মানুষ মারা যেতে হবে, অর্ধেক মানুষ মারা যেতে হবে। অথচ আমার কাছে বাংলাদেশ সরকারের ত্রাণ আইন আছে, এই আইনে কোথাও এরকম কথা কিন্তু বলা নাই। এখানে বলা আছে যে ডিসি একটি রিপোর্ট পেশ করবে, সেটিকে ক্যাবিনেটে যাবে, ক্যাবিনেট থেকে সেটির ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার পরে সেখানে এটিকে দুর্যোগ এলাকা করবে। আমি এত কিছুর মধ্যে যাব কেন? যেখানে আমার মানুষ মারা যাচ্ছে সেখানে আমি
মানে আমার মানুষ মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মারা যায়নি, মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে আমার মানুষ মারা যাওয়ার পথে সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জায়গাটাতে আমি এতই দুর্যোগ নিয়ে গেলাম, গেলাম। কিন্তু বিরোধী দল তো তার কনসার্ন তো প্রকাশ করবে, এই অধিকার তো আছে, কারণ একটা পরিস্থিতি তো উদ্ভব হয়েছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে এই জায়গাটাতে একটু আপনার কাছে আসছি, আমি একটু হাসান আহমেদের কাছে যে তারপরে আবারও ফিরছি আমরা এই রাউন্ডে। হাসান আহমেদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আমাদের এই আলোচনার থেকে আপনার কোনো তথ্য আছে কিনা যুক্ত করার জন্য। মানে আমি আসলে খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, এবং একটা জায়গায় শাহেদ ভাই যে বলছিলেন যে রাজনৈতিক এক ধরনের ব্যবহার, দুর্যোগকে নিয়ে রাজনৈতিক যে প্রচারণা, সেই জায়গাটায় মানে বিপদের কিছু আশঙ্কা থেকে যায়। এবং মূল জায়গাটা হচ্ছে যে মানুষ যারা দুর্যোগ কবলিত তারাই অবহেলার দিকে পড়ে যায়। যেমন বলা হচ্ছে যে ইউরেনিয়াম আছে, পানিতে ইউরেনিয়াম আছে, কোন ভিত্তিতে বলা হলো সেটা কিন্তু কোনো ব্যাখ্যা রাজপথের শাহেদ ভাই যেটা বলছেন, রাজপথের যারা বিরোধী দল তারা বলছে না। সেখানে অ্যাটমিক যারা পরমাণু কমিশনের কিন্তু পরীক্ষাতে এসছে যে সেখানে কোনো ইউরেনিয়ামের অস্তিত্ব পাওয়া যায়নি। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি সায়েন্টিফিক্যালি যদি একটু দেখেন, ইউরেনিয়ামের ভারতের যে অংশটাকে নিয়ে বলা হচ্ছে সেটা যদি আসার সম্ভাবনা থাকতো, সেটা হাকালুকি কিংবা মৌলভীবাজারের ওই অংশটা আসতে পারতো। কিন্তু এখানে যে জায়গায় মাছ, নলুয়া কিংবা যে জায়গায় মাছের যে মড়কের যে জায়গায় বলা হচ্ছে যে ইউরেনিয়াম গেছে অথবা এটা হয়েছে, এটা স্রেফ আসলে রাজনৈতিক স্টানবাজির জায়গাটা মনে হয়, যেটা আসলে আমাদের মূল সমস্যা থেকে নজরটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জায়গাটা থাকে। ধন্যবাদ হাসান। হ্যাঁ ঠিক আছে, ওকে, হ্যাঁ জি বল। আচ্ছা আমি একটু পরে আসি, যতক্ষণ আলোচনা হলো সব শেষ মোটামুটি একটা সাম আপ করতে পারবে। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই স্থপতি মোবাশ্বের ভাই যে আমাদের সাংবাদিক বন্ধুকে একটু মৃদু আক্রমণ করেছেন 8 ফিটের জায়গায়, কিন্তু আমার তো মনে হয় আমাদের এখানে আজকে একজন কৃষিবিদ থাকলে সেটা আরো ভালো। উনি নিশ্চয়ই কৃষিবিদ নয়, সুতরাং রাইস ভ্যারাইটি নিয়ে জিনিসের যে সমস্ত তথ্য দিয়েছেন সেটাকেই বা আমি খুব সাইন্টিফিক ধরে নিব কি করে। আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সুতরাং তিনি যেভাবে কন্টেস্ট করেছেন সাংবাদিক আমি ওনাকে কন্টেস্ট করছি এই জায়গায়। একই সাথে BR29 হলো ফ্ল্যাগশিপ রাইস ভ্যারাইটি বাংলাদেশের। সুতরাং এইখানে ভুল হয়েছে শুদ্ধ হয়েছে আমি মনে করি বাংলা ভিশনের আয়োজনে একজন কৃষিবিদ থাকলে এটার অন্তত ব্যাখ্যা দিতে। আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে পাস করা, কৃষিবিদ কারণ আপনি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, কিন্তু আমিও কৃষি আমি প্ল্যান্ট প্রোটেকশনে কাজ করেছি। সুতরাং আমি জানি যে BR29 ওয়ান অফ দ্য ফ্ল্যাগশিপ ভ্যারাইটিজ ইন বাংলাদেশ, যেটাকে প্রমোট করা হচ্ছে কারণ বাংলাদেশে কিন্তু জমি কমছে। কোথাকার জন্য? এটা হচ্ছে আপল্যান্ডের কথা বলি নাই, আপল্যান্ডের জন্য। আপনার কথার সময় কথা বলি নাই, জমি কমছে, মানুষ বাড়ছে, সেই একটা বিবেচনা থেকে BR29 কে সবচেয়ে বেশি প্রমোট করা হচ্ছে। এখন সেটা হাওর এলাকার জন্য উপযুক্ত কি না কি সেইটা আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, সুতরাং সেই ব্যাখ্যাটা আমি এখানে গ্রহণও করতে পারছি না, কারণ আমার এখানে যেহেতু কোনো কৃষিবিদ নেই। তবে সামগ্রিকভাবে আমার কাছে যেটা মনে হয়েছে, প্রাকৃতিক সংকট তো একটা তৈরি হয়েছে, কারণ এত বৃষ্টি এর আগে হয়নি, কিন্তু একই সাথে ব্যবস্থাপনার সংকট এখানে নিশ্চয়ই ছিল, যার কারণেই এবং বাংলাদেশে যে রাজনৈতিক বিবেচনায় জলমহাল লিজ দেয়া, রাজনৈতিক বিবেচনায় ঠিকাদার নিয়োগ, এবং একই কারণে রাজনৈতিক কারণে ঠিকাদারি সংস্থাকে মনিটরিং না করার কারণে দুর্নীতি হয়েছে বলেই এত দ্রুত আমাদের বাঁধগুলো ভেসে গেছে এই জায়গায়। আমার একটা কথা পানি সম্পদ মন্ত্রী সংবাদ সম্মেলন করে বলেছেন যে তিনি। আচ্ছা আমি একটা তথ্য জানতে চাই, সেটা হলো যে একটা বলা হচ্ছিল যে বাঁধগুলো একটু দুর্বল হওয়ার কারণে পানি উপচে আসছে, যদি সেই বাঁধগুলো যদি আজকে মেরামতটা অন্তত একটু হতো তাহলে কি আমরা লোকের রিঅ্যাকশন দেখেন, তারা কিন্তু কয়েকটা কথা তিনি বলেছেন। একটা হলো বাঁধ নির্মাণের নামে প্রকল্প হয়েছে, কাজই শুরু হয়নি, সুতরাং এটা একটা দুর্নীতি 50%। দ্বিতীয় বলেছেন এলাকার লোকজন, স্থানীয় লোকজন যেটা বলছে যে এই বাঁধে দুর্নীতি হয়েছে, বাঁধগুলো যথোপযুক্ত ছিল না, অর্থাৎ টেকনিক্যালি রক্ষণাবেক্ষণ ছিল না। এই অভিযোগগুলোকে আমাদের নিতে হবে, এবং আমরা জানি যে আমাদের এখানে এক ধরনের দুর্নীতি, কনস্ট্রাকশন এবং প্রকল্প দুর্নীতি অনেকাংশে ঘটে। কিন্তু যেটি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো যে আমাদের পানি সম্পদ মন্ত্রী যেভাবে ঠিকাদারদের পক্ষে, প্রকৌশলীদের পক্ষে, হাওর এবং ত্রাণ মন্ত্রণালয়ের লোকজনের পক্ষে কথা বলছেন, এইটা আমার কাছে মনে হয়েছে এটা অনভিপ্রেত। এবং তিনি বলেছেন তারা নাকি শিক্ষা লাভ করেছেন। কি শিক্ষা লাভ করেছেন আমরা এখন দেখতে চাই, যে আগামী অন্তত হাওর এলাকায় যে আগামী যে বন্যা হবে এই নিশ্চয়তা নেই। কিন্তু আপনাকে আরেকটা কথা বলি, আমাদের হাওর অধিদপ্তরের লোকজনও কিন্তু দেখেন ত্রাণমন্ত্রী ওই এলাকায় গিয়েছেন বহু সময় পরে, নির্ধারিত সময় কিন্তু তিনি যান নাই, তার অনেক আগেই সেখানে যাওয়া উচিত ছিল।
ত্রাণ সচিব মানুষ মরলো কি মরলো না হিসাব দিয়ে দুর্গত এলাকার হিসাব করছেন, যেটা শাহেদ ভাই বলছিলেন। আমার কাছে মনে হচ্ছে কি সামগ্রিকভাবে একটা অঙ্গীকারের অভাব, এবং এখানে বাংলাদেশের যে নেচার আছে, আমরা কোনো ক্ষেত্রে প্রোয়েক্টিভ না, রিয়েক্টিভ। কোনো কিছু ঘটলে আমরা ঝাঁপিয়ে পড়ি, আগে থেকে আমরা অ্যাজাম্পশন করতে পারি না, আগে থেকে প্রোয়েক্টিভ হয়ে কোনো ম্যানেজমেন্টে আমরা যেতে পারি না। তারই একটা খুবই সাংঘাতিক বহিঃপ্রকাশ আমার কাছে মনে হয়েছে হাওড়ের এবারের ঘটনা। আমি একটু দেব ভাই, একটু সাপ্লিমেন্ট করব। যে দেখেন আজকে এই যে হাওড়ের যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাতে আমরা দেখেন যে এই যে রিয়াকশনগুলো, আমাদের এই যে কথাটি ইস্তিয়াক ভাই বলছিলেন যে ত্রাণ মন্ত্রী অনেক পরে গিয়েছে, ত্রাণ সচিব গিয়ে সেখানে একটি বিতর্কের সৃষ্টি করেছে, সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রীও কালকে রোববারে সেখানে যাবেন। এই যে আমাদের কাছে এই যে যারা যাচ্ছে, বা আমরা যারা আজকে সুশীল সমাজ বলে নিজেদেরকে দাবি করি, যারা আমরা কথা বলি, যারা আমরা এফবিসিসিআই নেতা, যারা আমরা এফবিসিসিআই নেতা জানি, যারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে খুব ফ্রিকুয়েন্টলি বিদেশ ভিজিট করেন, এবং দেখা যায় যে আমরা বিভিন্ন রাষ্ট্রনায়কদের সাথে তারা মোবাইলে সেলফি তুলেন, তাদেরকে কিন্তু আমরা এইসব জায়গায় যেতে দেখি না। তারা কিন্তু এই সুবিধা জায়গাগুলোতেই কিন্তু তাদের দেখি। এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমার এখানে একটি জিনিস খুব মানে আমার জন্য এটা খুব টাচি জায়গা, দেখেন আমরা কিন্তু গ্রামীণ অর্থনীতি নিয়ে কিন্তু অনেক কাজ করেছি। আজকে যেই জায়গাটাতে এই ঘটনাটা ঘটেছে, সরকার কি করেছে সেই ঘটনা, সেখানে বলেছে যে তাদেরকে 1000 টাকা করে ঋণ দেওয়া হবে, তাদেরকে আপনার করা হবে, কি বলে এই যে চাল দেওয়া হবে। তাও সেখানেও আমার সংশয় আছে, সেখানে আমার সংশয়টা কিরকম 30 কেজি চাল সেই জায়গাটা প্রকৃত পাবে কিনা। কারণ এইখানে আজকে একটা খবর বলি, আজকে ত্রাণ শুরুই হয়নি কারণ লিস্ট হয়নি বলে, এটা কি হতে পারে? আমি একটু বলি, যদি এটি কারা করবে, এখানে কিন্তু প্রশাসনের লোকজন কিন্তু জড়িত না, এখানে ইউনিয়ন চেয়ারম্যান সাহেব জড়িত, এখানে উপজেলা চেয়ারম্যান সাহেব জড়িত, তারা জড়িত। এখানে কিন্তু এটার ব্যাপারে একটু অ্যাড করতে যাচ্ছে হাসান আহমেদ। ভাই মানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা হচ্ছিল যে অব্যবস্থাপনার জায়গাটা, একটা বিষয় একটু টাচ করা উচিত। হাওড় এবং এই জলাশয়ের ডিপার্টমেন্টটা যিনি দেখেন, সেই মহাপরিচালক কিন্তু এখন কানাডাতে আছেন। এখানে কষ্টের জলপ্রপাত চলছে আর ওখানে উনি নায়াগ্রা জলপ্রপাত দেখছেন। মানে সব মিলিয়ে এই জায়গাটা হচ্ছে যে কবে গেছেন একটু জানতে চাই আপনার কাছে। তিনি কি দুর্যোগ শুরু হওয়ার পরে গিয়েছেন না? দুর্যোগ শুরু হওয়ার আগে গিয়েছেন, পরে গিয়েছেন, তারপরের দিন গিয়েছেন, তারপরের দিন গিয়েছেন। তো সেই জায়গাটা হচ্ছে যে উনি কিন্তু ওনার কর্মসূচি ফেলে চলে আসতে পারেন, এক। আর দুই হচ্ছে যে আমি আমার সহকর্মী রনির সঙ্গে কিছুটা সহমত পোষণ করে বলবো, হাওর অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম তারা কিন্তু এই বাদ নিয়ে তাদের একটা পর্যবেক্ষণ পানি উন্নয়ন বোর্ডকে দিয়েছিল, এবং সেখানে একটা পয়েন্টে ছিল যে 800 জায়গায় রেনোভেশনের বিষয়টা ছিল। তো রনি যেখানে বলেছিলেন যে বাঁধ সেটা উঁচু নিচু পরের বিষয়, বাঁধ রেনোভেশনের জায়গা, প্রতি বছর যেটা কি বলবো যে সমন্বয় করার বা নির্মাণ করার যে জায়গাটা, পুনর্নির্মাণ করার যে জায়গাটা, সেটা কিন্তু প্রয়োজনীয়তা আছে। আর হচ্ছে যে শাহেদ ভাই বলছিলেন যে বিসিসিআই নেতারা কিংবা তারা এইসব জায়গায় যাচ্ছেন না। আরেকটা জায়গা বলতে পারি, আমার বাসা যে জায়গা সেটা হচ্ছে বন্যা অধ্যুষিত এলাকা ছিল। 98-এর বন্যা আমার খুব ভালোভাবে খেয়াল আছে, 88-র বন্যাও খেয়াল আছে। সেই সময় সংস্কৃতি কর্মীরা কিংবা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা যেভাবে এগিয়ে এসছে, হাওরের এই যে মহাদুর্যোগ, সেই জায়গায় এই সময় কেন যেন মনে হচ্ছে এক ধরনের শিথিলতা, এক ধরনের কি বলবো মূল্যবোধের ঘাটতি বা মানবিকতার ঘাটতির জায়গাটা আছে। সেই জায়গাটা আমরাও হয়তো কোনো না কোনোভাবে পিছিয়ে আছি, সহায়তার জায়গা থেকে, আমাদের ইনিশিয়েটিভ নেওয়ার জায়গা থেকে। এই জায়গাগুলো একটু নজর দেওয়া উচিত। একটু হাসান, আমি একটু রাজনৈতিক কর্মী হিসাবে একটু ইয়ার কাছে জানতে চাচ্ছি, আপনার কাছে জানতে চাচ্ছি রতন ভাই আপনার কাছে, যে এই রাজনৈতিক নেতা কর্মী বা সাংস্কৃতিক অঙ্গনের এদের এই রেসপন্সটা নাই কেন? এটা কি রাজনৈতিক একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স বলে, আজকে সারাদিন আমরা রাস্তায় হেঁটেছি, হ্যাঁ, ত্রাণ সংগ্রহ করার জন্য। আমরা শুধু মাইকে একটা কথা বলেছি যে মানুষ আমাদের ধান সরবরাহ করত, যার কাছ থেকে আমি হাঁসের ডিম পেতাম, যারা দুধ সরবরাহ করত, তারা আজকে আমাদের কাছে কর্মের হাতটা আজকে প্রায় সহায়তা পাচাওয়ার হাতে পরিণত হয়েছে। তাদের পাশে কি আপনারা দাঁড়াবেন না? মানে অবাক হয়ে গেলাম যে মানুষের রেসপন্স কি। রিক্সা থামিয়ে
টাকা দিচ্ছে, একজন মুচি সেও 5টা টাকা দিয়েছে। তারপর আমি টাকার পরিমাণের কথা বলছি না, আমি বলছি যে তার মনোভাব, এই মনোভাবটা কিন্তু জাগিয়ে তোলাটা দরকার, বাঁচিয়ে রাখাটা দরকার। এটা নেই কেন? এটা নেই দুটো কারণে। একটা হলো যে রাজনীতিটাকে শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক ভাবার একটা চিন্তা তৈরি হয়েছে, এক। 2 নম্বর হচ্ছে বলে দেওয়া হয়েছে তো ওখানে কোনো দুর্যোগ হয় নাই, ফলে আমরা যারা এই সমস্ত কথা বলবো তারা সরকার চাচ্ছে না যে বেশি দুর্যোগ হিসেবে উদাহরণ দেখি যে প্রতিমন্ত্রী গিয়েছেন, গিয়ে তিনি নেত্রকোনা জেলায় বৈঠক করছেন। যেহেতু এর আগে খবর বেরিয়েছে যে হাওরে দুর্যোগ সংক্রান্ত তথ্য বেশি প্রকাশিত হতে প্রধানমন্ত্রী অসন্তুষ্ট প্রকাশ করেছেন, তারপর ওখানে তিনি যখন জিজ্ঞেস করছেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী না প্রধানমন্ত্রী, তারপরে ট্রাম্প গিয়েছেন, ওইখানে বৈঠকে মৎস্য কর্মকর্তাকে জিজ্ঞেস করেছেন, আচ্ছা এখানে মাছ কিরকম ক্ষতি হয়েছে, যে মোটামুটি হয়েছে, বলে ক্ষতিপূরণের জন্য কি করা যেতে পারে, বলে 30,000 মাছ ছাড়লেই হবে। সবাই বলছে এত বড় হাওরে 30,000, তাহলে 60,000 ছাড়েন। মানে সেও কিন্তু সে কি যে ক্ষতির পরিমাণটা কি বাড়ায় বলবে না কমায় বলবে, কোনটা বললে তার আবার চাকরি থাকবে কি থাকবে না, নাম দিয়ে কিন্তু কালের কণ্ঠ 27 এপ্রিল নিউজ করেছে। কৃষি কর্মকর্তা বলতে এখন ভয় পাচ্ছেন। প্রথমে তারা বললেন যে 7টা জেলায় 9,30,603 হেক্টর জমিতে আমাদের বোরো ধান উৎপাদন চাষ করা হয়েছে। তাহলে আমাদের 48টা জেলায় বোরো ধান চাষ হয়। বোরো ধান তো বিশেষ কোনো ধান নয়, বোরো ধান হচ্ছে মৌসুম বলে, ধানের জাত এটা তো হলো আলাদা। তো এই মৌসুমে 48টা জেলায় সব মিলিয়ে যে 48,000 হেক্টর, 48 লক্ষ হেক্টর জমিতে ইয়ে চাষ হবে বোরো। তার মধ্যে 9 লাখ হলে প্রায় 5 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের হাওর এলাকা, 1/5 আমি ধরলাম এটা। কিন্তু তারপরে বললেন, কৃষি মন্ত্রণালয় বললেন যে ক্ষতি হবে 35%। আচ্ছা, এদিকে কিন্তু ডুবে গেছে সব, তারা বলছে 35%। তারপরে আবার আরেকজন বললেন কি কৃষকরা প্রায় 95% ধান তারা ইতিমধ্যে কেটে ফেলেছেন, আরেকজন বলছে 8%, আরেকজন বলছে 8%। তাহলে এই যে শতাংশ ধাক্কার মধ্যে পড়ে যাচ্ছে, 75% কেটে ফেলে 25%। কেন অনুভূতির বিষয়টা আমি একটু বলি যে কেন সামাজিক রেসপন্সটা হচ্ছে না। আমার কাছে যেমন রতন ভাই যে 2টি কারণের কথা বলেছেন, এটা ঠিক, একদমই ঠিক। একদম রাজনীতিটাকে আমরা ওই জায়গায় নিয়ে গেছি যেখানে মানুষের সাথে তার সংশ্লিষ্টতা আসলে আগের মতো নেই, সামাজিক অনুভূতিগুলো আগের চেয়ে অনেক ভূত হয়ে গেছে। একই সাথে আমাদের আরেকটা জিনিস ভাবতে হবে, সেটা হলো দুর্যোগ ব্যবস্থাপনায় কিন্তু বাংলাদেশ এখন বিশ্ব পর্যায়ে কিন্তু রোল মডেল, এবং আমাদের কিন্তু আগের চেয়ে প্রশাসনিক দক্ষতা অনেক বেড়েছে দুর্যোগ ব্যবস্থাপনায়, সেটাও কিন্তু মানুষের মনে এসেছে। যত দুর্যোগ দেখেন আগের চাইতে কিন্তু প্রশাসন অনেক বেশি দক্ষতার সাথে মোকাবেলা করে, এইটাও মানুষের মনস্তত্ত্বে কিন্তু আছে। আগে যেমন ব্যর্থ হতো, মানুষ ঝাঁপিয়ে পড়তো, সেটা কিন্তু এখন মানুষের মনে নেই। মানুষ দেখে যে প্রশাসনিক দক্ষতা আছে, এবং বাংলাদেশ কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনায় আগের চেয়ে অনেক অগ্রগতি অর্জন করছে। কিন্তু সামগ্রিকভাবে হাওর অঞ্চলে যেটি ঘটে গেছে, এখানে প্রশাসনিক দুর্বলতা চাইতে আমাদের সামগ্রিকভাবে ব্যবস্থাপনার দুর্বলতা অবশ্যই ছিল, এবং সবচেয়ে বড় দুর্বলতা ছিল পারসেপশনের ক্ষেত্রে। আমি ওই এলাকাটাকে পারসেপশনই নিতে পারিনি। আমরা যারা সচিবালয়ে বাস করি তারা ওই অঞ্চলটাকে কখনো ওই আমাদের মনস্তত্ত্বেই নেওয়া সম্ভব হয়নি। নেওয়া সম্ভব হয়নি বলেই কিন্তু দাদনের সংস্কৃতি সেখানে এখনো চালু আছে। জি, এই কথাটাই দাদনের সংস্কৃতি সেখানে এখনো চালু আছে, এবং নেওয়া সম্ভব হয়নি বলেই কিন্তু সেখানে রাজনৈতিক বিবেচনায় এখনো ঠিকাদার নিয়োগ করা হয়, যারা ঢাকা শহরে বাস করে শুধুমাত্র ঠিকাদারটা বিক্রি, কাগজটা বিক্রি করে। আমি একটুখানি শেষ করে নিই একটুখানি। এখানে একটি জিনিস হচ্ছে যে দেখেন, এই যে মানে টাকা এবং চাল বিক্রি মানে ইয়ে হবে। আমি আজকে ওখানকার জেলা প্রশাসকের সাথে কথা বলছিলাম। একটি দুঃখজনক বিষয় হচ্ছে ওইখানে যারা আপনার এই উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, তারা এটা একটা লিস্ট করতেছে। সেই লিস্টে কি দাঁড়াচ্ছে যে কে তার ভোটার, কে ভোটার না, সেই অনুযায়ী কিন্তু এটাকে ডিস্ট্রিবিউশন 10 টাকা চালের মতো, 10 টাকা চালের মতো। হ্যাঁ, এখানে কিন্তু প্রশাসনকে কিন্তু ইনভলভ করা হচ্ছে না। এইটা গেল একটা জিনিস। আরেকটা জিনিস আমি একটু তুলে ধরতে চাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রশাসন কেন ইনভলভ হবে? এখানে তো জনপ্রতিনিধিদেরই কাজ। অবশ্যই, কিন্তু তারপর যদি প্রশাসনকে নিয়ে যদি কাজটা করা হতো, জিনিসটা কিন্তু একটা স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়বদ্ধতা সবকিছু থাকতো। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে দাদনের কথাটা বললেন ইস্তিয়াক ভাই, আমি এই জিনিসটাকে একটু ধরে আসতে চাই যে হঠাৎ করে এখানে বলা হলো যে এনজিওদেরকে যে তারা যে ক্ষুদ্র ঋণ তারা দিয়েছে সেটিকে বন্ধ করে দেওয়া হোক, রাইট? আজকে আমার একটি প্রশ্ন হচ্ছে, এই যে এনজিওরা বিদেশ থেকে এত বড় বড় ফান্ড নিয়ে আসে, ক্লাইমেট চেঞ্জের ফান্ড নিয়ে আসে, ডিজাস্টার ম্যানেজমেন্টের ফান্ড নিয়ে আসে, আজকে কোথায় তারা? আজকে আমার দেশের যিনি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি গ্রামীণ অর্থনীতিতে প্রভাব রাখার জন্য তিনি
বাংলাদেশের নোবেল বিজয়ী হয়েছেন তিনি। আজকে কোথায় ডক্টর ইউনূস সাহেব? তিনি যদি আজকে সেই জায়গায় যেতেন, আমরা তো একটা ভরসা পেতাম যে না আমার দেশের নোবেল বিজয়ী সেখানে গিয়েছেন। উনি দেখেন গেছেন প্যারিস বা লন্ডনে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য বসে আছেন। আমার মনে হয় যে সব এতে ওনাকে টানা না ভালো। ওনার কিছু কথা বলতে চাই। যে প্রথম আমি যে কথাটা বলতে চাইছি সাংবাদিককে, আমরা যেন সরাসরি নিজেরা একটা রেফারেন্স না দিই যেখানে এক্সপার্টের ওপিনিয়ন ইজ এ মাস্ট। এটি এখন আমি কিছু তথ্য দেব যেটি প্রাক্তন মহাপরিচালক হাওর উন্নয়ন বোর্ডের এনামুল সাহেবের সাথে আলাপ আলোচনা এবং একটি টেলিভিশন টক শোতে ওনার বক্তব্য। প্রথম হচ্ছে যে এখানে কোনো অবস্থাতে BR-29 হওয়ার কথা না। এখানে কৃষি মন্ত্রণালয়ের ভুল সিদ্ধান্ত অথবা না দেখার ভান, কারণ এখানে এই ধানটি করলে পারে কৃষকরা ধান বেশি পায়। এটা একটা গ্যাম্বলিং এর মতন একটা ঘটনা ঘটানো হয়েছে এবং ওনার বক্তব্য অনুযায়ী কৃষি মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী এখানে BR-17, 18, 19 হওয়াটাই বাধ্যতামূলক, কারণ প্রতি বছর এই রিস্কটা থেকে যায়, মাঝে মাঝে থাকে না। তাহলে যে ঘটনাটি ঘটতো, আজকে এই বন্যাটি ঠিকই এসছে, কিন্তু তার আগেই ফসল মানুষের ঘরে উঠে যেত দের মন করে কম হিসাবে, সেটি থেকে আমরা বঞ্চিত হয়েছি কারণ এই রিস্কটা নেওয়ার জন্য। আরেকটি সুন্দর কথা বলেছেন যে অ্যাকচুয়ালি এই বাঁধগুলির বিভিন্ন জায়গায় পানি বের করার জন্য আবার পানি আসার জন্য মাঝে মাঝে কেটে ফেলে কৃষকরা। সেটা প্রতি বছর মেনটেন করতে হয়, প্রপারলি মেনটেন করতে হয়। সেই মেনটেন করার টাইম কিন্তু ফিক্স করা আছে, যে বন্যা আসার সম্ভাবনা আছে, তার আগে এগুলি শেষ করার কথা। একটি তথ্য আমাদের কাছে যেটা আসলো যে এমপি সাহেব ক্লিয়ারেন্স দেন নাই বলে ওটার কাম ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয় না। এখন এইটার তথ্য আরেকটি প্রোগ্রামে আমি এসেছি, সেটা হচ্ছে ওনাকে আমি অ্যারেঞ্জ করে নিয়ে এসেছিলাম ওই এলাকার মানুষ, অর্থ প্রতিমন্ত্রী এবং প্ল্যানিং কমিশনের মান্নান সাহেব। উনি সরাসরি আমার সাথে এই কথায় একমত হলেন যে অ্যাকচুয়ালি আমি ওই হাওরের ভিতরের মানুষ, আমি প্রতি বছরই বন্যা দেখি। এই BR-18, 19, 17 যদি করার কথা, এটি না করে বিরাট অন্যায় কাজ করেছে এবং কৃষি বিভাগ এটা দেখার কথা। আরেকটি মজার কথা এসছে এনামুল সাহেবের কাছ থেকে, এটার আবার প্রতিবাদ করেছেন মন্ত্রী মহোদয়। সেটি হচ্ছে এনামুল সাহেব বলেছেন যে বদ্ধ জলাশয় যেটা হাওরের, যেটা বদ্ধটা শুধুমাত্র আপনার লিজ দেওয়ার কথা, খোলা জলাশয় দেওয়ার কথা না, কিন্তু বাস্তবে অসংখ্য লোককে এই জলমহলগুলি দিয়ে দেওয়া হয়েছে, যেটা আইনেই নাই। আইনে বলা আছে, একটা ডেফিনেশন দেওয়া আছে কোনটুক আপনি কোন হাওরের বা কোন জলাশয়টুক আপনি লিজ দিতে পারবেন, তার বাইরে প্রচুর দেওয়া হয়েছে। যখনই খোলা জলমহলগুলি দেওয়া হয়েছে সেগুলিকে বদ্ধ বানিয়ে ফেলা হয়েছে। এই বন্যার পানি এবং আপনার পেস্টিসাইড এন্ড আদার থিংস এই জায়গায় এসে বদ্ধ হয়ে গেছে, যেগুলি ব্যক্তিগতভাবে বদ্ধ জলাশয়। এইখানেও একটি দুর্ঘটনা ঘটে গেছে, যে ম্যানেজমেন্ট এবং ম্যানমেড এই দুটা কিন্তু এই জায়গায় ঘটে গেছে এবং টাইম মতো এই বাঁধগুলিকে রিপেয়ার না করা, কার্যক্রম না নেওয়া। কেউ কিছু যুক্ত না করলে আমরা একটু সাংবাদিকদের কাছে যাবো। জি, আমরা একটু সাংবাদিকের কাছে যেতে চাই। মাহবুব রনি, এখানে একটা বিষয় আমি যোগ করতে চাই আর কি, যে আমরা মানুষ এখন সহায়তার হারটা কেন যাচ্ছে। আমরা সংস্কৃতি কর্মীদের কথা বলেছি, রাজনীতিকদের কথা বলেছি। হাওরের এই যে 6-7টা জেলা, এখানে প্রায় 1.25 কোটি মানুষ, এই জায়গাটাকে কেন্দ্র করে প্রচুর ব্যবসাও গড়ে উঠছে। আমরা কিন্তু এখনো ব্যবসায়ী মহল থেকেও দেখিনি যে কেউ ওই দিকে এগিয়ে গিয়েছেন। ইভেন ওইখানে মানে স্থানীয় যে সূত্রগুলো বলছে, হয়তো অনেকে ব্যবসা এখন কিছুটা গুটিয়ে নিয়েছে, কিছুটা স্থগিত আছে, কিন্তু কেউ জনগণের কাছে যাচ্ছে না। হয়তো যে প্রোডাক্টটা বিক্রি করতো তারা হচ্ছে ওই প্রোডাক্টটা নিয়ে যাচ্ছে না, মানুষের কাছে গিয়ে বলছে না যে আপনি এটা কিনিন, কিন্তু এই দুঃসময়ে তারা কিন্তু মানুষের পাশেও দাঁড়াচ্ছে না। এটা আমাদের এই সময়ের জন্য আসলে অত্যন্ত হতাশাজনক। আচ্ছা, আমি একটু রতন ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে সুনামগঞ্জের যতগুলি আসন আছে, এমপিরা আছেন, অন্তত তারা তো পালসটা বোঝার কথা। তারা এই জায়গাগুলো আমরা বুঝলাম যে সরকারি এটা হয়নি, তো এই ব্যাপারটা তারা একটু সোচ্চার হলেন না কেন? ওই অঞ্চলে হাওড়ে 25 জন এমপি আছেন, হাওড় এলাকায়। তাদের তো পাবলিকের পালস বোঝার দরকার নাই। মানি, মাসেল, মিডিয়া, ম্যানিপুলেশন এবং মার্কা, এই 5M দিয়ে তো ইলেকশন হয়ে যাবে এবং উপরের আশীর্বাদ থাকলেই হবে।
জনগণ তো ভোট দিলেও অসুবিধা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। ফলে এই যে দায়বদ্ধতার জায়গাটা থেকে মানুষ নিজেকে যখন ফ্রি করে ফেললো, বরঞ্চ ভোটারদেরকে করুণার পাত্র বানিয়ে ফেললো যে আমি তোমাকে শাড়ি লুঙ্গি দেবো, তুমি আমাদেরকে ভোট দেবা। ফলে সেক্ষেত্রে দারিদ্র ব্যবসা যেমন ক্ষুদ্র ঋণের একটা বড় জিনিস, আমাদের এই দরিদ্র মানুষকে পিছনে ঘোরানোটাও এই ক্ষমতাসীন রাজনীতিদের একটা বড় জিনিস। তবে এখানে কিন্তু আমি একটু ডিফার করতে চাই, রাজনৈতিক স্তর থেকে কিন্তু স্থানীয় রাজনৈতিক স্তর থেকে আগাম বার্তা দেওয়া হয়েছে যে বন্যা আসছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যারা না তারা যারা একজন বলেছে, এমনকি ক্ষমতাসীন দলের সাংগঠনিক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কিংবা জেলা সভাপতি পর্যায়ে থেকে বলা হয়েছে দুঃখজনক ভাবে কেন্দ্রীয় আমাদের যে ব্যবস্থাপনা আছে, কেন্দ্র আর প্রান্ত, সেন্টার এন্ড পেরিফেরি, এই জায়গা থেকে পেরিফেরির দিকে যে অবজ্ঞা সেইটা কেন্দ্র দেখাইছে। একটা জিনিস খেয়াল করে দেখুন যে এই যে এখন যে ত্রাণের কথাটা বলা হচ্ছে সেটাও কিরকম, যে একটা ফ্যামিলিতে মাসে 30 কেজি চাল দেবে। আমি এমন নেতাকে দেখেছি ওই এলাকার 15 দিন আগে বলেছেন হাওরের অবস্থা ভালো নয়, তিনি বিবৃতি দিয়েছেন, আমরা কিন্তু এটা দেখেছি, কিন্তু কেউ নজর দেয়নি। আমরা 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের একজন নেতা, তিনি ওখানকার প্রতিদিনই তিনি ফেসবুকে কত রকম দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে তিনি স্ট্যাটাস দিচ্ছেন, কেউ তার কথা খেয়াল করছে না, কারণ তিনি এমপি হন নাই। আরেকটা হলো যে না, সফিয়া আহমেদের কথা এখন কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদুজ্জামান, প্রফেসর শহীদুজ্জামান, তিনি একটা ছোট্ট হিসাব দিয়েছিলেন যে হাওর থেকে আমরা কি পাই এবং হাওরে কি পেতে পারি। তিনি বলছেন এখন পর্যন্ত আমরা বাংলাদেশে যা হাঁস প্রোডাকশন হয় তার 24% হলো হাওরে। আমাদের এখানে বাংলাদেশের যে পরিমাণ গরু ছাগল আছে তার মধ্যে হাওড়ে যেহেতু বিস্তীর্ণ খোলা জায়গা থাকে, 33 মিলিয়ন গরু ছাগল ওখানে আছে। তারপরে তিনি বলছেন যে প্রতি বছর 0.62 মিলিয়ন টন দুধ আসে ওখান থেকে, 0.14 মিলিয়ন টন মাংস আসে এবং 989 মিলিয়ন ডিম উৎপাদিত হয়। আর ওখানে একটা পরিকল্পনা হয়েছে আগামী 20 বছর মাছের তো বিশাল একটা মানে হাওর উন্নয়ন প্রকল্পের আওতায় বলা হয়েছে যে 20 বছর মেয়াদী যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেখানে এটা একটা বিরাট একটা আকাঙ্ক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু এই লক্ষ্য বাস্তবায়ন করবে যে জনগণ, তারা থাকে যে পরিবেশে সেটাকে বিবেচনায় না এনে, যেটা মোবাশ্বের ভাই বলেছিলেন, অধিক ফলাও অথবা উচ্চ ফলনশীলের উপর যতটা যোগ দেওয়া হয়েছে, প্রকৃতির এই সামগ্রিক বিষয়টাকে অতটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয় না। কারণ হাওরের সঙ্গে তো সংগতিপূর্ণ ভাবেই আমাদের গড়ে তুলতে হবে ওখানে। যেমন আমি যদি এখন বলি যে বরেন্দ্র ভূমিতে আমি মাছ চাষ করবো, সেটা যেমন অবাস্তব, ওটা শুকনো এবং উঁচু অঞ্চল, আবার হাওর হচ্ছে নিচু অঞ্চল। এক একটা জায়গার ব্যবস্থাপনা ইকোলজি তো বিবেচনা করেই আমার পরিকল্পনা করতে হবে। হাসান? হ্যাঁ ভাই, রতন ভাই একটা বিষয় বলছিলেন এবং কিছুটা স্কিট করে গেল। জিনিসটা হচ্ছে যে সুদ মওকুফের বিষয়টা কিংবা যে সহায়তার যে জায়গাটা, এই জায়গাটায় নজর দেওয়া উচিত। 500 দিনের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, সেখানে 3,30,000 পরিবারের জন্য বা 3,30,000 জনের জন্য যে সহায়তাটা করা হচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্তের পরিমাণটা তার চাইতেও বেশি, প্রায় 25 লক্ষর মতো যতদূর। তো সেই জায়গায় একটা পরিবারকে 500 টাকা মাসে, এটা কতখানি যুক্তিসঙ্গত, এটা আসলে ভেবে দেখা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওইখানে যে বলা হচ্ছিল যে দাদন কিংবা সুদ কিংবা ব্যাংক ঋণ, এই জায়গাগুলো পুনর্বিবেচনার জায়গাগুলো মওকুফ করা কিংবা এনজিও গুলোর যে ঋণ আদায় কার্যক্রমের সেই জায়গাগুলো একটু ভালোভাবে দেখা। কারণ আমাদের এরকম উদাহরণ আছে যে দুর্যোগকালীন সময়ে এনজিও গুলোর ঋণ কার্যক্রম কিন্তু কখনো বন্ধ তো হয়নি, বরং বাড়ির গরু ছাগল এগুলো তুলে নিয়ে আসার ঘটনা কিন্তু আমরা দেখেছি এবং জেনেছি। আর এই রিমোট অঞ্চলগুলোতে এটার পরিমাণটা আরও বেশি থাকে। সেই জায়গায় গভর্নমেন্টের নজর দেওয়াটা, এই জায়গাটায় আমাদের গণমাধ্যমগুলোর আরও বেশি সতর্ক চোখ রাখাটা জরুরি। এখানে ছোট্ট একটা কথা বলি, আমি ওনার কথাতে একটা কথা বলি যে সরকারি ঋণ, তারপরে এনজিওদের ঋণ, এটা হয়তো কন্ট্রোল করা সম্ভব, কিন্তু দাদন যেটা, দাদন কিন্তু কাগজে লেখাতে হয় না, মুখের কথা এবং এলাকার প্রভাবশালী। এই দাদন তো মাপ কিভাবে আপনি করবেন? দাদন তো সরকার বললে মাপ হবে না। এইখানে কিন্তু সবচেয়ে বড় যেটা শুরু থেকে আমরা কথা বলছি, এটা হলো ডেঞ্জারাস পার্ট অফ দা হোল সিনারিও। এবং হাওরের এটা সবচেয়ে বড় জিনিস কি, যেখানে ওখানে আগাম ধান বিক্রি হয়ে যায়। কিরকম 1000 টাকা সে ঋণ নিচ্ছে, 3 মণ ধান দিতে হবে। তাহলে দেখুন 1000 টাকায় 3 মণ মানে 350 টাকারও নিচে ধান কিন্তু বিক্রি করতে সে বাধ্য হয়ে গেল। ওই টাকাটা নিয়ে এসে কৃষিতে বিনিয়োগ করেছে, এখন কৃষিটাও মার গেল।
তাহলে কৃষি মার গেল, কিন্তু দাদনের বোঝাটা তো তার কাঁধের উপর থেকেও গেল। এবং এইটা টাইমের পরে তো ভুগবে। হ্যাঁ, এটা বড় ভয়ানক বিষয়। পানি নেমে গেলে ওরা আবির্ভূত হবে। এক্স্যাক্টলি, মানে এইটা কোনো কথা নাই, বাট এটা সমাধানের কি আছে? সমাধান হলো ইনস্টিটিউশন, রাইট, প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে সরকার যদি না আগে এই সংস্কৃতি এখানে কৃষি ব্যাংকে যেতে হবে, কৃষি উন্নয়ন কর্পোরেশনকে যেতে হবে, দাদন সংস্কৃতি থেকে কৃষক বের করে নিয়ে আসতে হবে। কৃষক মানে এখানে যে সরকার না, কিন্তু দাদনটা তো রয়ে গেল, এইটা এখন যেরকম সরকার টাকা দেয় না, আমি বলি না, এক্স্যাক্টলি আপনি ঠিক কথা বলেছেন। বাংলাদেশে জমিদারি প্রথা উঠে নাই, জমিদারকে তার জমি ছেড়ে দিতে হয় নাই। তাহলে সরকার, যদি আমি এই মানুষগুলিকে বাঁচাতে চাই, যদি আমি মনে করি 20% ফুড এই জায়গা থেকে আসে, যদি আমি মনে করি রতন ভাই যে ইতিহাস দিল, এই জিনিসগুলো আমি প্রতি বছর পাই, কিন্তু যে মানুষগুলি দেয় তাদেরকে কিন্তু আমি কোনো হিসাবের মধ্যে নাই। তাহলে তাকে বাঁচাতে হলে সরকার প্রয়োজন হলে দাদন নিজে দেবে, অথবা দাদন পার্মানেন্টলি কৃষক দেবো ভাই, একজন কৃষককে যদি আপনি টাকা রেখে হিসাব করেন, তাহলে তার জন্য 1000 টাকা অনেক। মানে দাদনের সমাধানটা আছে, কি বলে একটু জি, দাদনের সমাধানটা আছে। মুবাশশির ভাইয়ের সঙ্গে আমি একদম একমত, কারণ যে মানুষগুলো আমাদের এত কিছু দিচ্ছে তাদের দিকে আমরা নজর দিচ্ছি না। দাদনের জায়গাটা নিয়ন্ত্রণের সবচেয়ে বড় জায়গা হতে পারে স্থানীয় যারা রাজনীতিবিদ, তারা কিন্তু জানেন কে দাদন দিচ্ছে কে দিচ্ছে না। এটা রাষ্ট্রীয় পর্যায়ে না হয়ে এমপি যারা আছেন, নিম্ন স্তরে যারা আছেন, তারা কিন্তু জানেন কে দিচ্ছেন দাদন, কে দিচ্ছেন না। এখন সেই এমপিরাই মানে দাদনের সাথে যুক্ত কিনা বা তারা বলতে চাই এমপিরা দাদন সংস্কৃতির প্রতিনিধি কিনা, সেটা তো একটা বড় প্রশ্ন। আমি এমপিদের কথা বলিনি কিন্তু ভাইয়া, আমি এমপিদের কথা বলিনি, আমি বলছি যে স্থানীয় যারা রাজনীতিবিদ আছে বলবেন না, মানে বুঝছি জনপ্রতিনিধি, এমপিরা সেই জায়গাগুলোকে আসলে এখানে প্রশ্ন হবে একটু ডিফারেন্ট। আপনি জগন্নাথন ভাই যেটা বলছিলেন, 1000 টাকা একজন কৃষকের জন্য অনেক টাকা, এবং যদি আপনি এখানে জনসংখ্যা হিসাব করেন, ওখানকার মানুষের কাছে যে টাকাটা দাদনে গিয়েছে সেটা সরকারের কাছে খুব বড় টাকা না। এই টাকাটা ডিস্ট্রিবিউট করা সম্ভব, দাদন সংস্কৃতি থেকে অন্তত এবারের মতন কৃষককে বের করে আনা সম্ভব, এবং এই দাদনের মাধ্যমে আমি একটা কথা বলবো, চলে যায়। এখানে আমি একটা কথা বলবো, মানে যদি একটু অ্যালাউ করেন। জি জি প্লিজ। এগুলা সবই করা সম্ভব। এই যে দাদন সরকার এটাকে দরকার হলে সাবসিডারি দিতে পারবে, কিন্তু এইটার নামে যে কত ধরনের দুর্নীতি হবে সেটাকে আপনি কিভাবে টাকা দেবেন? আমাদের সাংবাদিক বন্ধু কি বলতে চায়? মানে দাদনের যেটা সরকারিভাবে ইশতিয়াক ভাই বলছিলেন যে সরকারিভাবে এটা করা যেতে পারে, তাহলে কিন্তু দাদনকে প্রাতিষ্ঠানিকতা দিয়ে দেওয়া হয়, বরং আমি একটা ছোট্ট অ্যারিথমেটিক বলি। ধরুন 24 লক্ষ পরিবার, তারা যদি গড়ে 5000 টাকা করে দাদন নিয়ে থাকে, তাহলে সেটা পরিমাণ দাঁড়ায় মাত্র 120 কোটি টাকা। যদি সরকার বলে দাদন যারা দিয়েছে তারা একটা অন্যায় কাজ করেছে, তারপরেও তুমি যে দাদন নিয়েছো, ঠিক আছে, সরকার যদি এই সহায়তা করে 120 কোটি টাকা সরকারের জন্য খুব কঠিন ব্যাপার নয়, কিন্তু একটা ভুল অর্থনৈতিক মানে যে চক্র এখান থেকে কৃষকদেরকে বের করে দেওয়া। একটা কথা বলছে, এই জরিপটা করতে যে দেখা যায় আরেকটা দুর্নীতি। না এটা এই অসংখ্য, এখানে আমার একটি প্রশ্ন আছে, কার কাছে আমি এই টাকাটা দায়িত্ব দেবেন না দিতে চাই না। শুনে এই টাকাটা কিন্তু আমি চাইলে লং টার্মে, সেটা তো আমাদের ইতিহাস আছে, সুদ মুক্ত ভাবে দিতে পারি, সরকার এই টাকাটা ফেরত পেতে পারে, পাওয়ার অনেক রাস্তা আছে, অথবা অল্প সুদে দিতে পারে, যে 10 বছরে তুমি এই টাকা শোধ করবা। ইট ক্যান বি ডান, হোয়াই নট? জি, আমরা একটু শুনি। অনেক ধরনের উপায় আছে। আচ্ছা, অনেক ধরনের উপায় আছে। ব্যবসাদারকে আপনি কোটি কোটি টাকা মাফ করে দিচ্ছেন। আমাকে যদি একটু এক সেকেন্ড দেন, যে আমার কাছে কথা হচ্ছে যে আজকে কেন্দ্রীয় ব্যাংক বলেন বা এনজিও বলেন বা ব্যবসায়ীরা বলেন, যেখানে বলেন, বা রাজনীতিবিদরা বলেন, এই জায়গাটাতে আমি একটু আমার পার্টটাতে কনক্লুসিভ টানতে চাই যে দেখেন, প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু রাজনীতি করে জনগণের জন্য। আর আজকে আমার কাছে যেটা আমি সাদা চোখে যেটা আমি বুঝি, আর মানে ভাবে তত্ত্বগতভাবে অন্য কিছু বিহাইন্ড দ্য সিন থাকতে পারে। যদি তারা রাজনীতি জনগণের জন্য করেই থাকে, তাহলে আজকে এই ধরনের বিতর্কে, হাওরের রাজনীতির বিতর্কে না থেকে সবাইকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে, সমাধান আসতে হবে, প্ল্যাটফর্মে এসে সবাইকে এদের পাশে দাঁড়াইতে হবে, যদি ভবিষ্যতে আমরা রাজনীতিকে সামনের দিকে আগায় নিতে চাই। আর যদি আমরা মনে করবো যে না, আমরা রাজনীতি করবো না, এটাকে নিয়ে আমরা আরেকটা ধরনের রাজনীতি শুরু করে দিব, তাহলে ঠিক আছে, যেটা চলতেছে রাজনীতি হয়েছে। আমি ছোট্ট একটা কথা বলবো, এখানে আমার মনে হয় জানানো খুব দরকার। আমাকে যদি সরকার বা ব্যাংক 2.5 কোটি টাকা সুদ মওকুফ করতে পারে,
তাহলে একে কয় টাকা মৌকুফ? আচ্ছা আমি একটু জানতে চাচ্ছি যে বিএনপির একটা বক্তব্য ছিল যে ওপার থেকে মানে ছেড়ে দেওয়ার কারণেও এই হঠাৎ করে একটা পরিস্থিতি আমরা মধ্যে পড়লাম। না এমনি তো আপার রিপিয়ান থেকে তো পানি নিচের দিকে আসবে, এটা এমনিতেই আসে প্রতি বছর 4-5 বছর পর পর, কিন্তু হাওড় মানে এখানে ওদের সুবিধা অনুযায়ী কি এমন কোন পরিস্থিতি তৈরি হয়েছে? বৃষ্টিটাই বেশি হয়েছে, মানে পানি আসছে একেবারে প্রাকৃতিক ভাবেই পানি আসছে। সুতরাং উপারকে দায়ী করা এক দলের পক্ষ থেকে, আরেক দলের পক্ষ থেকে প্রকৃতিকে দায়ী করা, এই দুইটা চলছে। কিন্তু আসলে তো ব্যবস্থাপনা, ওনারা যখন ক্ষমতায় ছিলেন তখন এই সংকট হয়েছে, এই সংকট হয়েছে হাওড় অঞ্চলে। মানে বাংলাদেশের ভূপ্রকৃতিটাই এমন যে বাংলাদেশের উপরে বাংলাদেশের চাইতে 15 গুণ এলাকায় যে বৃষ্টিপাত হয় সেই পানিটা বাংলাদেশের উপর দিয়ে সমুদ্রে চলে যায়। এই জন্য বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম মিঠা পানির ভান্ডার। এখন এর মধ্যে কিছু পানি আসে নদী দিয়ে, 54টা নদী দিয়ে, সেগুলো ভারত আটকায়, কিন্তু বৃষ্টির পানি তো আর আটকাতে পারে না, বৃষ্টির পানি তো গড়িয়ে চলে। এখানে একটা আমার এখানে একটা পরিষ্কার কথা আছে যে বাংলাদেশে অনেক এনজিও আছে যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, যারা স্যানিটেশন নিয়ে কাজ করে, যারা এরকম গ্রামীণ অর্থনীতি নিয়ে কাজ করে, তারা প্রচুর পরিমাণ ফান্ড আসে। সেই ফান্ডগুলো কোথায়? রনি বলতে চাচ্ছে। আপার থেকে সবসময় নিচে পানি আসবে, এটা একেবারেই সত্য কথা, এটা আমরা ঠেকাতে পারবো না। ব্যবস্থাপনার দিকটাই আমাদেরকে উন্নত করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে যেটা গুরুত্বপূর্ণ, আমরা এখন আমাদের হাওরের জমি গিয়েছে, ফসল গিয়েছে, মাছ মরেছে, হাঁস মরেছে। গত 2 দিন ধরে আমরা খবর পাচ্ছি যে ওখানকার গবাদি পশু, গরু ছাগলও মারা গেছে। তো এই যে এই সময়টায় হাওরের মানুষের আসলে যত সম্পদ আমরা বলি, তাদের যে কৃষি সম্পদ বলি, সবগুলোই এখন একেবারে বিলীন হয়েছে, অথবা যা আছে তাও ধ্বংসের পথে। সো হাওড়ে ইউরেনিয়াম পাওয়া গিয়েছে কি যায় নাই, এটা আসলে এখন আমাদের বিতর্কের বিষয় হতে পারে না। কিন্তু সেখানে যে কোনো একটা দূষণ ঘটেছে এটা তো সত্য, তা না হলে তো এই পানিতে আসলে এটা মানে মারা যাওয়ার কথাই না। সেখানে আমরা যদি বলি যে মানে গ্যাসিয়াস কেমিক্যাল অথবা কেমিক্যাল ইফেক্ট, যেটা এটা এখন আসলে খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া দরকার, না হলে তো ইমিডিয়েট যে এফেক্ট এটাও আমরা ঠেকাতে পারছি না। না সেটা তো এফেক্ট তো অলরেডি হয়ে গেছে, মাছ তো মারা গেছে, মাছ মারা গেছে, হাঁস মারা গেছে। কিন্তু আমার সত্যটা তো চিন্তা করতে এখন একটি কারণ তো সেখানে নিশ্চয়ই ঘটেছে। আবার গত 2 দিন যে প্রচন্ড বৃষ্টি হলো, তখন আবার যে রিপোর্ট আসলো তাতে বলা হচ্ছে যে মরণটা কমে আসছে, মাছের ফ্লাশিং হচ্ছে। এখানে নানা ধরনের বক্তব্য আছে। ওই যেটা শাহিদ ভাই শুরুতে বলেছেন, এখানে রাজনীতি হচ্ছে অনেক বেশি, ব্যবস্থাপনার কথা ভাবা হচ্ছে অনেক কম। এটা হলো সবচেয়ে বড়। ওইখানকার মানুষ চিন্তা করা যে দেখেন উনি কিন্তু ওনার বক্তব্যে বললেন যে গবাদি পশু মারা যাচ্ছে, অথচ আমাদের সচিব সাহেবরা গিয়ে বলছেন কি যে কোনো পশুই মারা যাচ্ছে। গবাদি পশুর ইস্যুটা খুব রেয়ার, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে আমরা কেন এই ধরনের কথাবার্তা বলে সরকারকে কেন আমরা বিব্রত করব? কেন আমরা একেবারে একটা জিনিসকে সলিউশনে না গিয়ে এটাকে একটা বড় করে ইস্যু? দুটি বড় দলের কাছে অ্যামোনিয়া গ্যাস আছে কি না এটা বড় হয়ে দেখা দিয়েছে। এক দল বসে আছে, বিজ্ঞানী না হয়েও সে বলছে যে আছে নয়াপল্টনে বসে বসে, আরেক দল বলতেছে প্রমাণ করার চেষ্টা করছে না। আসল কথা তো হলো আমার এই মানুষগুলোকে এখন দুর্যোগ থেকে বের করে আনা এবং দুর্যোগের প্রতিকার। কথা বলি, আজকে আমরা ধরেন এই ধরনের ন্যাচারাল ডিজাস্টার ফেস করতেছি, আমরা এটা নিয়ে কথা, এর থেকে যদি বড় ধরনের আরো ন্যাচারাল ডিজাস্টার আমাদের জন্য আসে, আমরা কিভাবে ফেস করবো? আমাদের প্রিকশন মেজার কি, আমাদের কি আছে, কতটুকু সম্বলতা আমাদের আছে? আমাদের তো সেই দিকে যাওয়া উচিত, আমাদের সক্ষমতার দিকে। জাতিগতভাবে আমরা রিঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ না। এই যেমন এক একটা ইফেক্ট কিন্তু এক একটা টাইমে ঘটবে। যেমন প্রথম ধাক্কায় মরেছে মাছ, তারপরে মরলো হাঁস, গবাদি পশু অন্তত 15-20 দিন লাগবে, কারণ তার খাবারগুলো শেষ হয়ে না যাওয়া পর্যন্ত। মানুষের এফেক্টটা আসবে হয়তো আরো কিছুদিন পরে, কারণ এর তো আবার বড় মৌসুম হওয়ার আগে তো ধান চাষ করতে পারছে না, বছরে তো একবারই ধান হয়। এখানে যেটা বড় হবে, বিরাট একটা মানে ইন্টারনাল মাইগ্রেশন হয়ে যাবে, ব্যাপক একটা অংশ মানুষ এখান থেকে অন্য এলাকায় চলে যাবে, কারণ বাঁচার আর কোনো উপায় নাই বলে। ফলে এই ক্ষেত্রে সরকারের কিছু ভূমিকা নেওয়া উচিত ছিল, যাতে ইন্টারনাল মাইগ্রেশন, জায়গা জমি ছেড়ে মানুষ চোখের জলে আর হাওরের জলে একাকার হয়ে এলাকা ছেড়ে চলে যাবে, এইটা যেন না হয়। যে হাওরে বিভিন্ন এলাকা থেকে মানুষ যেত ধান কাটার জন্য, ধান কাটার মৌসুমে, সেই এলাকা থেকে মানুষ জীবিকার জন্য পালাতে বাধ্য হবে কেন? আর তার পাশাপাশি একটা জিনিস একটু খেয়াল করবো, যে সরকার যে হিসাব করেছে 24 লক্ষ পরিবার যদি ক্ষতিগ্রস্ত হয়, সে কিন্তু সাহায্য দিচ্ছে 3,30,000-কে, তাও আবার কি মাসে 30 কেজি চাল।
এখন ওখানে বাচ্চা আছে না ওই পরিবারে, শিশু কিভাবে বাঁচবে? ওখানে বৃদ্ধরা আছে না, তারা কিভাবে? আর 5 জন মানুষের একটা ফ্যামিলি হলে 30 কেজি মানে একজনের জন্য মাসে 6 কেজি করে চাল পড়ছে। শুধু চাল দিয়ে কি সে বাঁচতে পারবে? ফলে একটা সামগ্রিক যদি এক্ষেত্রেও যদি শুধুমাত্র কম্পার্টমেন্টাল কোনো একটা ডিসিশন না নিয়ে এখানে একটা কম্প্রিহেন্সিভ ডিসিশন নেওয়া, যদি এই অঞ্চলের 2 কোটি মানুষ, তার মধ্যে 1 কোটির মতন মানুষ একদম ডাইরেক্টলি এফেক্টেড হয়েছে, তাদেরকে আমরা কিভাবে বাঁচাবো? আজকে যদি সচিব এরকম বলে 50%-এর মতো লোক যদি না মারা যায় তাহলে দুর্গত ঘোষণা করা যাবে না, তাহলে পাকিস্তানিরা তো অনেক ভালো ছিল, ওরা তো কি বলছে যে 30 লক্ষ মানুষ, এটা কত পার্সেন্ট আমাদের 7.5 কোটির মধ্যে? তাহলে বাংলাদেশে তো কিছুই হয়নি ওই বিবেচনায়। ভাগ্যিস এইরকম সচিব তখন পাকিস্তানি আর্মিতে ছিল না। আমি এই জিনিসটাকে একটু অন্যভাবে দেখি। এই যে আমরা আজকে যে আলোচনা করছি কত মানুষ সাফার করবে কি কি ইত্যাদি, এই যে কতগুলি মানুষ, এইটা এই প্রতিষ্ঠানটির দায়িত্বে ছিল সরকারিভাবে, তারা এই হওয়ার পরে, আমার প্রশ্ন কিন্তু অন্য জায়গায়, তারা আমি ধরেই নেব যে তারা রিয়েলাইজ করতে পারে নাই কি কি এফেক্ট হতে পারে, কি কি ঘটনা ঘটতে পারে। তারা ধরে নিয়েছে ফ্লাড এসছে, প্রতি বছর যেরকম ফ্লাড আসে ওইরকম আসছে, পানি চলে যাবে, আমরা অন্তত নাগার জলপ্রপাত দেখে আসি। তাহলে এই যে আমরা ম্যানেজমেন্টের কথা বলছি, এখন আসা যাক ম্যানেজমেন্টটা কাকে নিয়ে করব? যে মানুষগুলিকে নিয়ে আমি ম্যানেজমেন্টের চিন্তা করছি, সরকারের ব্যর্থতা নিয়ে আলোচনা করছি, সেই মানুষগুলি রিয়েলাইজই করতে পারে নাই যে বন্যা আসার পরে কি কি ঘটনা হতে পারে, পক্স হওয়ার পরে চোখ অন্ধ হবে কি হবে না, এটাই যদি একটা মানুষ না জানে। ভাই এখানে একটা জিনিস আমি বলি, এইটা আপনি এই কথা বলছেন, আপনার কি একটু ব্যাক এন্ডে যাই। বাংলাদেশ ব্যাংকে যখন ওই যে রিজার্ভ চুরির ঘটনা ঘটলো, গভর্নর সাহেব তখন দেশের বাইরে এবং দে হ্যাড নো রিঅ্যাকশন, এবং তিনি শিডিউল টাইমে ব্যাক করলেন। তার একদিন আগেও কিন্তু তিনি ব্যাক করেননি, শিডিউল টাইমে ব্যাক করে এসে তারপরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। আজকে দেখেন তাদের এখানে যে 9 জন ব্যক্তি থাকার কথা, টোটাল লোকজন তারা এখন দেশের বাইরে। 9 জন তারা দেশের বাইরে। হয়তো আমরা একটু পজিটিভলি যদি নেই, যেটা হয়তো বড় অভিজ্ঞতা নিয়ে যাতে ভবিষ্যতে না হয় এরকম কোনো তারা পরিকল্পনা কানাডায় হাওর নাই। বড় কথা হচ্ছে যে আজকে পানি, ওনারা রাস্তাঘাট ট্রান্সপোর্ট নিয়ে যদি দেখতে যেতেন কিছুটা আমরা বিশ্বাস করতাম যে হয়তো কিছু কাজে লাগে না। ওখানে যে মহাপরিচালক উনি কিন্তু শিক্ষা প্রেষণে নিয়ে আছেন, হয়তো শিক্ষা সংক্রান্ত কোন অভিজ্ঞতা আনতে। কিন্তু এখানে থেকে তো শিক্ষাকে প্রায়োরিটি আমরা দেশের মানুষ দিতে পারেন না, মারা যাওয়ার অবস্থা উনি শিক্ষার জন্য গেছেন। একটা জিনিস কিন্তু একটা হলো যে কোনো দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের কিন্তু সফর সংক্ষেপ্ত একদম চলে আসে, তাদের উচিত ছিল এটা উচিত ছিল। মানে তারা তো একটা মিনিস্ট্রির অধীনে, সেই মিনিস্ট্রির বা দায়িত্ব কি ছিল? আমি সে কথাটাই বলতে যাচ্ছিলাম, মানে যেগুলি প্রজ্ঞাপন জারি করা, অনুমোদন করা, তাদের সাথে এই পরিস্থিতিতে আলোচনা করা, সেটা তো ছিল দেওয়া হলো। এরা একটা জিনিস মনে করেছে যে পানি আসবে পানি যাবে, জনগণ সব ভুলে যাবে। ফলে এরা মনে করেছে যে প্রতি বছর পানি আসবে পানি যাবে, জনগণ ভুলে যাবে, কোনো দায়বদ্ধতা নেই। এখানে দেখেন আপনি মন্ত্রী, মানে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এখানে কিন্তু একজন প্রতিমন্ত্রী আছে, আমরা তার কথা কিন্তু একদম বলতেছি, একদম ডাইরেক্টলি মন্ত্রীর কথা বলতেছি। তাদের ভূমিকাটা কোথায় দেখতেছি আমরা? সংবাদ সম্মেলন করেছেন, এর বাইরে আর কিছু করেন আর কি করছেন? সংবাদ সম্মেলন করছেন আর ফেসবুকে আপডেট দিচ্ছেন। ওকে স্যার ভাই, আমাদের সবারই খুব দুঃখ ছিল এবং অবশ্যই সমাধানের জন্য আমরা এই বিষয়ে কিছু আকুতি আমরা জানালাম। জানি না সরকার এই আলোচনা থেকে কতটুকু নেবে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, দর্শক আমাদের এই সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের অতিথি স্থপতি মোবাশের হোসেন, রাজিকুজ্জামান রতন, সৈয়দ ইশতিয়াক রেজা এবং মোহাম্মদ শাহেদ। আর একটি স্টুডিওতে আছেন 2 জন তরুণ সাংবাদিক, হাসান আহমেদ এবং মাহবুব রনি। আমরা আবারও আলোচনা শুরু করছি, তবে আমাদের প্রসঙ্গ ভিন্ন। আমাদের সর্বশেষ একটি পরিস্থিতি, যেই সমস্যা সংকট থেকে আমরা এখনও মুক্ত হতে পারছি না। বারবার আমরা আশায় বুক বাঁধছি যে অন্তত জঙ্গি তৎপরতা হয়তো থেমে গেছে, আর হয়তো এই পরিস্থিতির মধ্যে আমরা পড়তে হবে না। কিন্তু আমরা এখন দেখছি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে হঠাৎ করে একটি বড় ধরনের অভিযানের খবর আসছে। তা নিয়ে 2 দিন 3 দিন উত্তেজনার মধ্যে থাকতে হচ্ছে, একটা আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে, এবং যেই জনপদে হচ্ছে সেই জনপদ তো অবশ্যই একটা সন্ত্রস্ত অবস্থার মধ্যে থাকে। আমরা আবারও জঙ্গি অভিযান শেষ কোথায়, এই শিরোনামে আমরা এই দ্বিতীয় পর্বের আলোচনাটা করছি। তবে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা রিপোর্টটি দেখে আসতে চাই।
ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের মধ্য দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা 6:45টার দিকে শেষ হয় 36 ঘন্টার অপারেশন ঈগল হান্ট। চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানার পাশে সংবাদ সম্মেলনে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খোরশেদ হোসেন জানান, অভিযানে নিহত হয় 4 জঙ্গি। আবু মুসা ছাড়া অন্য 3 জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, প্রথমবারের মতো কোনো অভিযানে এক নারী ও এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এর আগে বিকাল 4:15টার দিকে জঙ্গিদের শেষবারের মতো আত্মসমর্পণের আহ্বান জানায় পুলিশ। এর পরপরই বাড়িটিতে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর আগে বুধবার রাতে আলোর স্বল্পতার কারণে স্থগিত করা হয় অভিযানটি। সর্বশেষ আবু সহ তার আরও 3 জন সহযোগী, তাদের মৃতদেহ ভিতরে পাওয়া গেছে এবং সবগুলো এক্সপ্লোশনে মারা গিয়েছে পর্যন্ত প্রাথমিকভাবে আমাদের ধারণা। আর যাদেরকে আমরা উদ্ধার করেছি, সামান্য আহত অবস্থায় আবুর স্ত্রী এবং শিশুটাকে, তাকে আমরা ওই হাসপাতালে ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দিয়েছি। এদিকে জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত সারা দেশে অভিযান চলতে থাকবে বলে জানিয়েছেন আইজিপি একেএম শহীদুল হক। আমরা জনগণের সহায়তা নিয়েই আমরা এই অভিযানগুলি করে যাচ্ছি এবং একটি পর একটি অভিযান আমাদের সফলতা আসতেছে। জঙ্গিরা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এবং এই জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে। বুধবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের ত্রিমোহনীর আফসার আলীর বাড়ি ঘেরাও করে কাউন্টার টেরোরিজমের সদস্যরা। পরে তাদের সাথে যোগ দেয় সোয়াট। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, আমরা দেখলাম সর্বশেষ পরিস্থিতিটা নিয়ে। আমরা এই পর্বে একটু এই প্রান্ত থেকে এক বর্ষের ভাইয়ের কাছ থেকে শুরু করতে চাই যে এর থেকে মুক্তি কোথায়? আমরা এটা কি একটা চলমান না, কিছুটা তো চলমান হয়ে গেছে। এখানে সামগ্রিকভাবে যদি আমরা বিবেচনা করি, আমি এখন প্রায় একটি কথা বলি, জঙ্গিদেরকে সাথে যুদ্ধ করতে হলে জঙ্গিদের ভাষার ব্যবহার করতে হবে। জঙ্গি তৈরি হচ্ছে কি? ধর্মকে নিয়েই তো। এখন ধর্মর সঠিক তথ্য কি? আমি কোরআন থেকে 2-3টা আয়াত পড়ে শোনাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। সূরা বাকারা আয়াত 62, যারা বিশ্বাস করে ও যারা ইহুদি হয়েছে এবং খ্রিস্টান ও সাবি, তাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে পুরস্কার আছে। তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হবে না। আমি পরে ব্যাখ্যা করব। কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে যারা মানুষের উপর, মুসলমানের উপর না, মানুষের উপর অত্যাচার করে পৃথিবীতে অহেতুক বিদ্রোহ করে বেড়ায়। তাদের জন্য রয়েছে মর্মদন্ত শাস্তি। সূরা 42 আয়াত। আরেকটি বলি, ওরা রাসূলুল্লাহকে বলা হচ্ছে, ওরা যদি মুখ ফিরিয়ে নেয়, তোমাকে তো আমি রক্ষক করে পাঠাইনি, তোমার কাজ কেবলমাত্র প্রচার। এখন এই 3টি থেকে আসেন। আমাদের কোনো মাওলানা সাহেবের কাছে আমি শুনতে পাই না যে মুসলমান ছাড়া আরো লোক বেহেশতে যাবে। কোরআনে কিন্তু বলা হয়েছে ইহুদি, খ্রিস্টান, সাবি ভালো কাজ করলে বেহেশতে যাবে। কখনোই আমরা শুনতে পাই না, কোনো মজলিসে মিলাদে কখনো বলা হয় না, বিধর্মী বলে গালি দেওয়া হয়। হ্যাঁ। এরপরে আসেন এই যে আল্লাহ তাআলা কি বলছে রাসূলুল্লাহকে, পরিষ্কার ভাবে বলছেন, তোমাকে শুধুমাত্র এই একবার না, আরো বহুবার আছে যে তোমাকে প্রচারের জন্য পাঠানো হয়েছে, বাকিটুক দেখার দায়িত্ব আমার। একবার দুবার না। এই তথ্যগুলি যদি, তারপরে এই যে এটা কিন্তু বিরাট একটা ব্যাপার, কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে যারা মানুষের উপর অত্যাচার করে পৃথিবীতে অহেতুক বিদ্রোহ করে। এই কথাগুলি কিন্তু আমরা আমাদের রেডিও, টেলিভিশন এবং বিভিন্ন অনুষ্ঠানে শুনতে পাই না। এটা হচ্ছে সন্ত্রাসীদের, যাদেরকে আমরা জঙ্গি বলছি, তাদের বইয়ের ভাষায় কিন্তু আমি কথাটি বললাম। এটিকে ভীষণভাবে প্রচারে আনতে হবে। আরো অনেক আয়াত রয়েছে, সেই জায়গায় যদি আমরা যেতে পারি এবং তাদেরকে এই জিনিসটি বুঝাতে পারি, অর্ধ শিক্ষিত ইজ ভেরি ডেঞ্জারাস দেন পুরাপুরি শিক্ষিত। এইখানেই কিন্তু আমাদের একটা বিরাট দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এবং আমরা মসজিদে গেলে আমার কাছে খুব কষ্ট লাগে, মসজিদে কোরআন যত না বলা হয় তার চেয়ে বেশি বিভিন্ন ধরনের হাদিস, এবং হাদিসেরও আবার আরেকটি পার্ট আছে, সহিহ হাদিস। এটার মানে কি? there are lot of মিথ্যা হাদিস, জাল হাদিস। জাল হাদিস যখনই আপনি বলছেন এটি সহিহ হাদিসের বক্তব্য, আমি উইথ ডিউ রেসপেক্ট এবং একজন মুসলমান হিসাবে, প্রতিনিয়ত নামাজ পড়া হিসাবে, আমার কাছে এই প্রশ্নগুলি প্রচন্ড ভাবে নাড়া দেয়। এই প্রশ্নগুলি তো এই সন্তানদের ভিতরে নাড়া দেওয়ার কথা, আমরা নাড়া দেওয়ার সুযোগ দেই না।
তার আগেই মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা জঙ্গি মতাদর্শে বিশ্বাসী তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না, কারণ সঠিক তথ্য নেই। সঠিক তথ্য না দেন। একটি এক্সাম্পল দিয়ে আমার বক্তব্য শেষ করব। ইসলামে বলা হয়েছে যে জ্ঞানের জন্য সুদূর চীনে যাও। সুদূর চীনে তো নিশ্চয়ই মুসলমান ছিলেন না, তাহলে আপনি কার কাছে যেতে বলেছেন? বিধর্মীর কাছে যেতে বলেছেন। জ্ঞান কার কাছ থেকে পাওয়া যায়? যাকে শ্রদ্ধা করা যায়, যাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখা যায়, তার কাছ থেকে আপনি জ্ঞান নিতে পারেন। একজনের মাথায় চাকু ধরে তার কাছ থেকে জ্ঞান আপনি কোনোদিন নিতে পারবেন না। তাহলে বিধর্মীর কাছে, বিধর্মীকে আপনাকে শ্রদ্ধা করতে হবে, তারপরে তার জ্ঞান নেবেন। এই কথা কি আমরা কখনো বলি? আমি আগেই যদি বিধর্মীকে হত্যাই করে ফেলি তাহলে আমি জ্ঞানটা কোথায় পাবো? এখানে শেষ না। একজন বিধর্মীকে হত্যা করলে এতটি সওয়াব পাওয়া যাবে, সাথে তো আরেকটি বক্তব্য আছে, একজন বিধর্মীকে মুসলমান বানালে পারে তুমি এই সওয়াব পাবা। আমি যদি হত্যাই করি, বিধর্মীকে মুসলমান বানানোর সম্মান থেকে তো আমি বঞ্চিত হচ্ছি। এই যে কথাগুলি, এই কথাগুলি আমাদের দৃষ্টিতে, আমাদের ছেলে পেলেদের কাছে কিন্তু পৌঁছানোর ব্যাপার। এগুলো তো আমার কথা না, আমি কোরআন হাদিস, কোরআন থেকে যে তথ্যগুলি পেয়েছি আমি সেটাই। এবং শুধু এই আমি যে আয়াতগুলি পড়লাম, এটা ট্রান্সলেশনও করেছেন এমন একজন মানুষ, প্রধান বিচারপতি হাবিবুর রহমান সাহেব ট্রান্সলেশন করা কোরআন থেকে আমি পড়ছি। এই জিনিসগুলি কিন্তু আমার মনে হয় জঙ্গিবাদকে দমন করার জন্য স্কুল, কলেজ, পিতা মাতা প্রত্যেকের, সেটা যে ধর্মেরই হোক, কারণ জঙ্গিবাদকে প্রতিহত করতে হলে, জঙ্গিবাদ তৈরি করার জন্য যে ভাষা, যে অস্ত্র ব্যবহার করা হয়েছে সেটাকে শান দিতে হবে আমাদের। জি, কোথায় শেষ? আমি বেশ কিছুদিন আগে একটি জায়গায় পড়ছিলাম যে বিশ্ব সুখী দিবস, একটি দেশ আমরা দিবস পালন করা হয়। তো সুখী দিবসের মধ্যে আমরা দেখলাম যে নরওয়ে সুখী দিবসের মধ্যে তারা সুখী, সেখানেও কিন্তু জঙ্গি হামলা হয়েছে, ইন্ডিয়াতে হয়েছে, সব জায়গায় হয়েছে। এটি কিন্তু আমাদের একটি বৈশ্বিক সমস্যা। সেই সমস্যায় কিন্তু আমরা একটা আক্রান্ত হয়ে গিয়েছি। আমরা খুব সহজেই আজকে জঙ্গি বলে কথাটা বলছি। এই জঙ্গিরা কারা? আপনার, আমার, আমাদেরই সন্তান। এরা কিভাবে এই জঙ্গিবাদের মধ্যে গেল? আমরা কি কখনো এই জিনিসটাকে ভেবে দেখার চেষ্টা করেছি? তাদেরকে কিভাবে মোটিভেট করা হচ্ছে, আমরা কিভাবে এই জিনিসটাকে কোন ভেবে দেখার চেষ্টা করেছি? এরা ট্রেনিং পাচ্ছে কোথার থেকে, এই জিনিসটা কি আমরা কখনো চিন্তা করে দেখেছি? আপনি দেখেন, আমরা বাংলাদেশ, আমাদের তিন পাশে ভারত, এখনো বিচ্ছিন্নতাবাদী উলফা এখনো পর্যন্ত কিন্তু রয়ে গেছে। এরা কোথার থেকে ট্রেনিং পাচ্ছে? আপনি দেখেন আজকে এই যে সোয়াত যাচ্ছে, পুলিশ যাচ্ছে, র্যাব যাচ্ছে, আর্মি যাচ্ছে, বিজিবি যাচ্ছে, তাদের সাথে এক প্রকার ফাইট করতে হচ্ছে। দে ওয়্যার ওয়েল ট্রেন্ড। এই ট্রেনিং তারা কোথার থেকে পাচ্ছে? তাদেরকে অর্থ সংস্থান কোথার থেকে দেয়া হচ্ছে? এই জিনিসগুলোকে আমরা ফাইন্ড আউট করতে পারছি? আচ্ছা, এই প্রশ্নটা থাকুক, আমরা একটু হাসানের কাছ থেকে জানতে চাই যে আমরা কি, হাসান যেটি আমাদের শাহেদ ভাই বলছেন, যে আমরা কি আসলে মূল উৎসে যেতে পারছি না? অর্থাৎ আমাদের কি এমন কি দুর্বলতা আছে যে আমরা একদম জঙ্গিদের মূল জায়গা, অর্থাৎ যেখানে তারা প্রশিক্ষণ নেয়, সংগঠিত হয়, সেই সব জায়গাগুলো কি আমরা স্পর্শের মানে বাইরে রয়ে গেছে এখনো? অনেকাংশে ঠিক, আমি একমত, কিন্তু কিছু কিছু জায়গা আরও বলার আছে। আমি দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে রিপোর্ট করি, পাশাপাশি ফলোও করি। সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে, আমার কন্যা হচ্ছে 4র্থ শ্রেণীতে পড়ে। আমি তার দৃষ্টিভঙ্গি থেকেই বলতে পারি, তার ক্লাসে যখন শিক্ষকরা আসেন তারা কতটুকু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অথবা খেলতে খেলতে এই বিষয়গুলোকে নিয়ে সচেতন করেন, এই প্রশ্নগুলো কিন্তু থাকে। মুবাশির ভাই বলছিলেন, এবং মুবাশির ভাইয়ের সঙ্গে আমি সম্পূর্ণভাবে একমত, যে অস্ত্র দিয়ে জঙ্গিবাদকে শানিত করা হচ্ছে, সেই অস্ত্র দিয়েই জঙ্গিবাদকে ঘায়েল করতে হবে। আপনি দেখেন, শুধুমাত্র অভিযানের মধ্য দিয়ে একটা গাছের পুরো শিকড়কে কিন্তু কেটে ফেলা সম্ভব হবে না। ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত এইটার উৎস বা এটা কেন, এটার যে ভুল ভ্রান্তি, সেই জায়গাগুলো তুলে ধরা না যায়। আপনি দেখেন নিপ্রাস, আমি নাম ধরেই বলছি, গুলশানের যে ঘটনাগুলো ঘটলো অথবা ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটছে, তাতে যে ছেলে মেয়েদেরকে দেখা যাচ্ছে তারা কিন্তু সমাজের একটা অভিজাত অংশের বা সমাজের একটা উচ্চ শ্রেণীকে প্রতিনিধিত্ব করছেন। আপনি
বলবেন এটা কিভাবে হচ্ছে, এরা কি তাহলে কিভাবে ফ্রাস্ট্রেটেড হচ্ছে, কেন হচ্ছে, আমরা কি কোথাও ঘাটতি রাখছি, এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা প্রপারলি পৌঁছাতে পারছি না, এবং সেই জায়গায় রাষ্ট্রযন্ত্রের প্রচণ্ড রকম দায়িত্ব আছে। আমার আরেকটা বিষয় আছে, এখানে রতন ভাই আছেন, তিনি আমার খুবই শ্রদ্ধাভাজন এবং প্রিয় মানুষদের একজন, দীর্ঘদিন ধরেই প্রগতিশীল রাজনীতি করছেন এবং এই বিষয়গুলো নিয়ে সোচ্চার থাকছেন। রতন ভাইয়ের কাছে একটা জিজ্ঞাসা আছে আমার খুব খেয়াল আছে 2002 অথবা 3-এর দিকে, তখনও বামপন্থী সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো প্রাইভেট ইউনিভার্সিটির দিকে তাদের নজরগুলো ছিল না, তাদের একটা বিষয় ছিল, তারা বলতো যে এটা আমাদের আদর্শের সঙ্গে যায় না। আজকে যখন এক দশক বা এক যুগের পরে গিয়ে দেখা যাচ্ছে সেই ভ্যাকুয়ামটা কিন্তু নিয়ে নিয়েছে উগ্র প্রতিক্রিয়াশীল চক্রগুলো, সেই জায়গায় কি কোনো রকম ঘাটতি ছিল প্রোগ্রেসিভ সংগঠনগুলোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে? আচ্ছা, এই প্রশ্নটা থাকুক, হাসান এই প্রশ্নটা থাকুক, আমরা একটু জানতে চাই রতন ভাই, এই জায়গাটা কি আমরা কি এটা মন্তব্য করা ঠিক হবে যে ওই জায়গাটা উগ্রপন্থীরা তাদের দখলে নিয়েছে? মানে পুরোটা ঠিক না, তবে এই কথার মধ্যে কিছুটা সত্যতা আছে। হ্যাঁ, যেমন ধরুন আমাদের এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে আমাদের এনরোলমেন্ট হলো ছাত্রদের প্রায় 1,90,000-এর মতো, আর প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু প্রায় 2.25 লক্ষের মতো। বিপুল পরিমাণ ছাত্র কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে। সবাই যে উচ্চবিত্ত পরিবারের ছেলে মেয়ে যাচ্ছে তা কিন্তু না। এর মধ্যে একটা বড় 95টা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাবা মা দুইজন চাকরি করেন, ছেলেটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি বলে দুইজনেই টাকা জীবনের অন্যান্য খরচ সেভ করে ছেলে মেয়েকে কিন্তু ওখানে পাঠাচ্ছেন। ফলে এখন কিন্তু আর এইভাবে বলা যাবে না যে প্রাইভেট ইউনিভার্সিটি মানে শুধুমাত্র উচ্চবিত্তদের ব্যাপার। তবে উনি যে বিষয়টা বলেছেন যে এইটা আমাদের অনেক দিন আনঅ্যাড্রেসড ছিল, এটাকে আমরা ঠিক মতো খেয়াল করি নাই। আমরা মনে করছি শিক্ষা বাণিজ্যিকীকরণের যে দিকটা হয়েছে, এই বাণিজ্যিকীকরণের যে কত বড় ধাক্কা এই কিশোর তরুণ যুবকদের মনের মধ্যে পড়লো, তার এই রাষ্ট্রের কাছে অনেক কিছু পাওয়ার ছিল। সে দেখলো যে এই রাষ্ট্রের কাছে আমি কিছুই পাইনি, যদি আমার বাবার টাকা থাকে তখনই কেবলমাত্র আমি শিক্ষাটা পেতে পারি, তাছাড়া আমার আর রাষ্ট্রের কাছে কিছু পাওয়ার নেই। এখান থেকেও প্রচন্ড ক্ষুব্ধতা তৈরি হতে পারে। আর একটা জিনিস আমি একটু বলতে চাই যে জঙ্গিদের এই মনস্তত্ত্বটা কিন্তু আমরা ঠিক বুঝতে চেষ্টা করি নাই। আমরা অস্ত্র তারা কোথায় পায়, ট্রেনিং কোথায় পায়, এগুলো যেমন খুঁজতে চেষ্টা করি, সাথে সাথে এটাও বলা দরকার যে প্রত্যেক ঘটনায় বলে কয়েকটা অস্ত্র পাওয়া গিয়েছে এবং কিছু জেহাদি বই পাওয়া গিয়েছে। আচ্ছা, জেহাদি বইগুলো কি, কোন বই পড়ে তারা এই জেহাদি চেতনায় উদ্বুদ্ধ হলো? আজ পর্যন্ত কেউ কিন্তু আমাদেরকে জানালো না যে এই বইয়ের এই কথা পড়ে সে উদ্বুদ্ধ হয়েছে। অথচ মোহাম্মদ সাহেব যেটা উল্লেখ করেছিলেন যে একদিন দেখুন, একদিকে গ্রিস আর একদিকে আলেকজান্দ্রিয়া, এই দুটার মাঝখানে যে বিস্তীর্ণ আরব ভূমি, সেখানকার মানুষ অভাবী মানুষ, তাদের খাবার জুটতো না, কিন্তু দুই সভ্যতার মাঝখানে থেকে তারা কিভাবে আলোকপ্রাপ্ত হয়ে উঠেছিল একসময় এই অঞ্চলের মানুষরা, এবং সেখান থেকে এই কথাটাও এসেছিল যে জ্ঞানের জন্য প্রয়োজন চীনে। আমি রতন ভাইয়ের সঙ্গে আরেকটু অ্যাড করতে চাই। যেমন রতন ভাই বললেন যে প্রাইভেট ইউনিভার্সিটির এই বিষয়গুলো অ্যাড্রেস করার এক ধরনের ঘাটতি ছিল, হয়তোবা এক ধরনের স্বীকারোক্তি আছে। সেই জায়গায় আমার মনে হচ্ছে যে আমি কিছুদিন আগে ফার্মগেটে এক মাদ্রাসার শিক্ষকের সঙ্গে কথা হচ্ছিল, সে প্রায় বেসরকারি জায়গা থেকে বাংলায় পড়াশোনা করে মাদ্রাসায় বাংলা শিক্ষা দিচ্ছে। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে কওমি মাদ্রাসার, তাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের মাদ্রাসায় কি জাতীয় সঙ্গীত হয় কি না? সে ছেলেটা বলছিল যে না, হয় না। কেন হয় না সেই জায়গাটার উত্তর কিন্তু সে দিতে পারেনি, কিন্তু তার নিজের মধ্যে এক ধরনের অনুতপ্ততার বোধ ছিল। এখন এই সময়ে যে কওমি মাদ্রাসা নিয়ে যে প্রসঙ্গগুলো উঠছে, আমরা কি আবারও এই প্রোগ্রেসিভ শক্তি যারা আছি তারা কি কোনো সিদ্ধান্ত গ্রহণের জায়গায় অথবা কোনো রকম কি বলবো পলিসি নির্ধারণের জায়গায় কোনো কিছু বলার জায়গা থেকে আবারও কোনো ভুল করছি যে কওমি মাদ্রাসাগুলোকে মূলধারার শিক্ষায় সম্পৃক্ত করার জায়গাটা কি থাকে কিনা? এটা রতন ভাইয়ের কাছে আমার সংবাদকর্মী হিসেবে প্রশ্ন থাকবে। এবং এই জায়গাগুলোতে আমাদের মধ্যে মূলধারা রাজনীতিক দলগুলোর মধ্যে কেন এত বিরোধ থাকবে? তারা কি একসঙ্গে বসে সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করতে পারে? এখানে দিবে একটু বলবো, ঠিক আছে, উত্তর কি দেবেন আপনি? আমি একটু বলবো, উত্তরটা দিয়ে নিই। এখানে একটা জিনিস খেয়াল করা উচিত, কওমি মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে কিন্তু আমাদের একটা দায়িত্ববোধেরও ঘাটতি আমাদের রাষ্ট্রের ছিল। কেন 14 লক্ষ ছেলে মেয়ে এইরকম জায়গায় চলে গেল, সেটা যেমন একটা দিক। আবার শুধুমাত্র যদি আমি ভোটের কথাকে চিন্তা করে কিংবা অন্য কোনো কিছু বিবেচনা করে শুধু তাদেরকে মাস্টার সমমান দিলাম, কিন্তু নিচের ভিত্তিগুলোকে যদি তৈরি না করি, তাদের সিলেবাসগুলোর কথা যদি না ভাবি, তাহলে মনে হবে একটা স্বীকৃতি দিয়ে তাদের কাছ থেকে অন্য কিছু পাওয়ার চেষ্টা করলাম।
আমার মনে হচ্ছে এটা কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। যারা এই খেলায় লিপ্ত হয়েছেন তারা কিন্তু তার থেকে বেটার কিছু রেজাল্ট আশা করবেন না। কিন্তু আমাদের খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের 14 লক্ষ ছেলে মেয়ে রাষ্ট্র তাদের কিন্তু দায়িত্ব নেয় নাই। তারা কওমি মাদ্রাসায় পড়েছে বলে কখনো হীনমন্যতায় ভোগে, আবার এই কওমি মাদ্রাসায় অন্য কোথাও যাওয়ার উপায়ও নাই তো। ফলে এই যে একটা এমন বাধ্যবাধকতার মধ্যে পড়েছে রাষ্ট্রের, এখানে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি, শিক্ষার বাজেট কেন আমাদের বাড়ে না? 1972 সালে বিধ্বস্ত দেশে শিক্ষার বাজেট কিরকম ছিল? প্রায় 20% ছিল বাজেটের, 786 কোটি টাকা বাজেট, তার মধ্যে 157 কোটি টাকা ছিল শিক্ষার জন্য। সেই বাজেট আমি গত বছর হিসাব করে দেখলাম, তাহলে এবারের বাজেট আমাদের যেটা 3,40,000, সেখানে 69,000 কোটি টাকা বাজেট হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেশের সক্ষমতা বাড়লো, শিক্ষার প্রতি মনোযোগটা বাড়লো না কেন? এটাও কিন্তু একটা খেয়াল করার মতো। যতটা না টেকনিক্যাল এডুকেশনের দিকে আমরা গিয়েছি, ততটা কিন্তু বিজ্ঞান মনস্কতাটা আমরা সমাজের মধ্যে গড়ে তুলতে পারি নাই, যেটা ওই হাওরের প্রশ্ন যেমন শেষ করুক, তারপরে ঠিক আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ঠিক। জি, জঙ্গি আপনার যে প্রশ্ন ছিল যে শেষ হবে কিনা, শেষ হওয়ার নয়, এই কারণে যে এটি একটি বৈশ্বিক সমস্যা এবং আপনি দেখেন বিশ্বের নানা প্রান্তে কিন্তু এটা ঘটছে, শেষ হচ্ছে না। কিন্তু নানা ধরনের অভিযান সত্য এটা শেষ হচ্ছে না। এর কারণটা হলো রাজনীতি। বিশ্বে যেমন রাজনীতি আছে, বাংলাদেশেও কিন্তু জঙ্গিবাদের প্রতি একটা রাজনৈতিক সমর্থন আছে বলে এটা সম্ভব হচ্ছে না। বাংলাদেশে এমন রাজনৈতিক দল আছে যারা সরাসরি এই রাজনীতি করে। এই যে আবু, যার কথা বলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে, যার বাড়িতে অভিযান মাত্র শেষ হলো, সে কিন্তু কিছুদিন আগ পর্যন্ত জামাত ইসলামের রাজনীতির সাথে জড়িত ছিল, তার যে রাজনৈতিক পরিচয় পাওয়া যাচ্ছে। সুতরাং এমন একটা রাজনৈতিক দল এবং গোষ্ঠী বাংলাদেশে আছে যারা এই রাজনীতিটা দীর্ঘদিন করে আসছে। আবার যে অন্য রাজনীতি আছে তারাও কিন্তু এই গোষ্ঠীটাকে সমর্থন করেছে। বাংলাদেশে আমরা একটা সময় মনে করতাম যে ধর্মভিত্তিক রাজনীতি একটা বড় সমস্যা, নিঃসন্দেহে ধর্মভিত্তিক রাজনীতি একটি বড় সমস্যা, কিন্তু রাজনীতিতে ধর্মের ব্যবহার, যারা অন্য দলগুলো আছে তারাও কিন্তু সমানতালে রাজনীতিতে ধর্মের ব্যবহার করেছে, এবং এখান থেকেই কিন্তু একটা জঙ্গিবাদী ধারণা তৈরি হয়েছে। আফগানিস্তানে বাংলাদেশের ছেলেরা গিয়েছে, যুদ্ধ করেছে, সেখান থেকে তালেবানে যোগ দিয়েছে, পৃথিবীর নানা প্রান্তে দেখছে, এখন যেমন আইএসএ যাচ্ছে। এই ধারাটা যেমন আমাদের এখানে জঙ্গিবাদকে টেনে আনছে, তেমনি ভাবে 2013 সালের 5ই মে যারা হেফাজতের ডাকে সেখানে ছুটে গিয়েছিল যেসব নেতা, আর যিনি ডাক দিয়েছিলেন ঢাকাবাসীকে নেমে আসেন, সেটাও কিন্তু জঙ্গিবাদকে সমর্থন করা। আবার এখন যখন হেফাজতের সাথে নানা ধরনের আপোষ করা হচ্ছে, এটাও কিন্তু জঙ্গিবাদের সাথেই আপোষ করা, কারণ মতাদর্শগত দিক থেকে তারা কিন্তু এক জায়গায় অবস্থান করছে। আরেকটি হলো, আমরা নেরেটিভের কথা বলছি, কিন্তু আমরা কিন্তু কাউন্টার নেরেটিভ তাদের সামনে হাজির করতে পারিনি। যে নেরেটিভটা হলো ধর্মের অপব্যাখ্যা, ইসলামের নাম দিয়ে, যেটা মোবাশ্বের ভাই দেখাচ্ছিলেন যে ইসলামে কি বলা হচ্ছে, কোরআনে কি বলা হচ্ছে, আর তারা কি ধরনের ব্যাখ্যা করছে। প্রশ্ন হলো, আমরা কি কোনো কাউন্টার নেরেটিভ তাদের সামনে হাজির করতে পেরেছি কিনা জাতিগতভাবে? আমরা দীর্ঘদিন থেকে বলছি আমাদের সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন। সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, কিংবা অন্য যে সামাজিক শক্তি আছে, তারা কি একটা কাউন্টার সামাজিক শক্তি তৈরি করতে পেরেছে এটার বিরুদ্ধে? আমরা কিন্তু এটা পারি, এবং এখানে ব্যর্থতা সাংঘাতিক ভাবে এবং অনীহাও সাংঘাতিক। আমরা মনে করছি যে আমরা বোধহয় প্রশাসনিক দাওয়াই দিয়ে এটাকে সম্ভব হবে থামিয়ে রাখা। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাফল্য আছে। হোলি আর্টিজানের ঘটনার পরে বড় ধরনের, আমি বলবো, জঙ্গি ঘটনা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সাফল্য দেখিয়েছে, কিন্তু এটা তো যথেষ্ট নয়। এবং আমি তো বলবো বাংলাদেশে হোলি আর্টিজানের চাইতে বড় হামলা, জঙ্গি হামলা ইতিমধ্যে ঘটে গেছে বাংলাদেশে। আপনি যদি পাঠ্যপুস্তকের দিকে তাকান, এর চাইতে বড় জঙ্গি হামলা আর কি হতে পারে? আমরা আমাদের পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক করেছি, কুপমণ্ডক করেছি, আমরা এখানে উদারনৈতিকতাকে সরিয়ে দিয়ে আমরা পশ্চাৎপদতাকে টেনে এনেছি। 71-এ যে কারণে যুদ্ধ করেছিলাম, একটা উদার ও সাম্প্রদায়িক বাংলাদেশ, আজকে বাংলাদেশের সব কিছু ধর্ম নির্ভর, যে কোনো কিছু আগে প্রধান ব্যাখ্যা দেওয়া হচ্ছে ধর্মকে, অর্থাৎ এমন, এবং তাও কি ভুল ব্যাখ্যা, যেটা মোবাশ্বের ভাই বলছিলেন, ওদের দাওয়াই দিয়ে ওদেরকে দাওয়াই দিতে হবে, সেই জায়গাটায় আমরা কিন্তু কোন ধরনের নেরেটিভ হাজির করতে পারছি না। বাংলাদেশে পারসিভড এন্ড রিয়েল থ্রেট বলে দুইটা জিনিস আছে। পারসিভ থ্রেটটা কি? বাংলাদেশ বোধহয় বহিঃশত্রুর আক্রমণ হবে, এটা হলো সিকিউরিটিতে, কিন্তু বাংলাদেশ তো অভ্যন্তরীণ ভাবেই নিঃশেষ হয়ে যাচ্ছে আমাদের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে। সুতরাং এই জায়গাটায় আমাদের রাজনীতি, যেটি হাসান বলছিলেন সাংবাদিক, যে কেন আমাদের রাজনৈতিক দলগুলো অন্তত সংকটকালে এক জায়গায় আসতে পারছে না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার হাওয়ারের সংকট, বন্যার সংকট, প্রাকৃতিক সংকটের চাইতে তো এই জঙ্গি সংকট অনেক বড় সংকট বাংলাদেশের ভবিষ্যতের জন্য, কিন্তু এখানে কিন্তু আপনি এক রকমের বক্তব্য কোথাও পাবেন না, এবং এখানে কিন্তু সবাই যার যার মতন করে ফসল তোলার কাজে ব্যস্ত, জঙ্গিবাদকে পুরোপুরি না করা এখানে। এবং আপনি যদি ইরাকের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, নাইজেরিয়ার দিকে তাকান, বোকো হারাম, সেখানে কিন্তু রাজনৈতিক সমর্থনে বোকো হারামের জন্ম হয়েছে, যেভাবে জন্ম হয়েছে আইএস এর জন্ম হয়েছে, তালেবানের জন্ম হয়েছে। পাকিস্তানে কি কারণে আজকে সম্ভব হয় না তালেবানকে ধ্বংস করার ক্ষেত্রে? রাজনীতির কারণে।
রাজনৈতিক শক্তি এমন ভাবে সেখানে সমর্থন যুগিয়ে চলেছে। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন আছে, ধর্মভিত্তিক সব সংগঠনগুলোকে আমি কি এক কাতারে ঠেলে না, এক কাতারে ফেলবো না, ওইটা তো নেগেটিভ। আমি তো ডিভাইডই করতে পারছি না কে রিয়েল না, কে শান্তির কথা বলে, কে শান্তির নামে আসলে অশান্তি তৈরি করে। আমরা এমন একটা জায়গায় কনফিউশন তৈরি করেছি। এখন যে কাউকে যে কোনো, দেখেন গণজাগরণ মঞ্চ যখন তৈরি হলো তার একটা আহ্বান ছিল যুদ্ধাপরাধের বিচার, কিন্তু একটা রাজনৈতিক দল তো তাদেরকে নাস্তিক বানিয়ে ছাড়লো, অথচ ওখানে তো প্রচুর লোকজন গিয়েছে যারা আসলে নাস্তিক নয়। নাস্তিকের সংখ্যা কত? এবং কেউ যদি নাস্তিক হয়েও থাকে এটা তার ব্যক্তিগত। এবং আল্লাহ কিন্তু, আল্লাহর দিকে যদি তাকান, আল্লাহ কিন্তু নাস্তিককেও খাইয়ে পড়ে রেখেছে, তাকে কিন্তু মেরে ফেলে নাই। তোমাকে মারার অধিকার কে দিয়েছে? রনি, আমি একটু রনির কাছ থেকে জানতে চাই। একটা ছোট্ট কথা, আমি একটা বিষয় হচ্ছে রনি একটা ছোট্ট কথা বলি। আচ্ছা একটু একটা মিনিট। ভাই একটা মূল্যবান কথা বলেছে যে সবার অজান্তে শিক্ষা ক্ষেত্রে এই জঙ্গিবাদ কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবং প্রতিষ্ঠিত না, প্রতিদিন প্রতিক্ষণ এটা প্রচলিত অবস্থার মধ্যে ঢুকে গেছে, আমরা বোধহয় টেরও পাচ্ছি না। এই যে সাইলেন্ট রিভলিউশন, কিন্তু মানে আমি যদি অন্যভাবে একটু ব্যাখ্যা করি, যে এদেরকে মূল ধারায় আনার ক্ষেত্রে একটা অংশ আমি আপোষ করে ধারায় এনে এটার টোটাল সংস্কারের একটা পরিকল্পনা আছে কিনা কথাই বলেছেন। পাঠ্যপুস্তকের ভিতরে যে পাঠ্যপুস্তকটা হয়ে গেছে, এটার রিঅ্যাকশন সুদূর প্রসারী ঘটনা। এই যে পাঠ্যপুস্তকের ভিতরে কোনো কিছু এটা যে জিনিসটা হচ্ছে জঙ্গিবাদকে স্থায়ী রূপ দেওয়া, সেটাই বলছি। রনির একটু বক্তব্য। স্থায়ী রূপ দেওয়া হয়েছে। রনি, আচ্ছা আমি একটু ইশতিয়াক ভাই এবং মুবাশশির সাহেব দুজনের আগে পরে একটু কথা বলি। হচ্ছে আমাদের এখন যদি একেবারেই তাকাই, এই দেশের সম্ভাবনা কি? আমাদের এখন মোট জনসংখ্যার সবচেয়ে বেশি হচ্ছে মানে তরুণরা, মানে যা হচ্ছে আমরা এখন পপুলেশন ডিভিডেন্ড বুক করছি। এই জঙ্গিবাদের শিকার সেটাও তরুণরা 65। তো এই যে তরুণ আমাদের সবচেয়ে সম্ভাবনার জায়গা, এখন আমরা সবচেয়ে ঝুঁকির মধ্যে ফেলেছি। এই শিক্ষার দিকটা অবশ্যই আছে, কিন্তু আমরা একটা জিনিস খুব ভালোভাবে জানি যে জ্ঞান তৈরি করে, সাহস, একজনের সাহস আরেকজনের মধ্যে সঞ্চারিত হয়। তরুণদের মধ্যে যে শক্তি, তরুণদের মধ্যে যে জ্ঞান এবং বিজ্ঞজনদের কাছ থেকে তারা যে নেই, এটার কিন্তু এখন বিনিময়ের জায়গাটাও আমাদের খুব কমে গেছে। একজন তরুণ এখন আমরা বলছি যে সে বাইরের দেশের সাথে তার কানেকশন, সে ইন্টারনেটের মাধ্যমে সেই দিকে কানেক্ট হতে পারছে, কিন্তু সে যেই বিল্ডিংয়ে থাকে, যেই এলাকায় থাকে, সেইখানে সে আরেকজন ভালো তরুণ বা আমরা যাকে বলি যে সমাজ সচেতন তরুণ, তার সাথে কানেক্ট হতে পারছে না। আমাদের এই যে একজন তরুণের সাথে আরেকজন তরুণের বা সমাজের যে আড্ডার জায়গাটা, আড্ডার মাধ্যমে যে শেখার জায়গাটা, এই জায়গাটা আমাদের বন্ধ হয়ে গেছে। আমরা যদি একেবারে পাবলিক বিশ্ববিদ্যালয় বলি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলি, ইভেন কলেজ পর্যায়েও বলি, ছাত্রদের মধ্যে যে খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা বা চর্চা, এই জায়গাগুলোতে বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়েছে কি, এখন আর কেউ কারো মানে যে অভিজ্ঞতার বিনিময় এটা নিচ্ছে না। আবার কিছু কুপমণ্ডক বা যারা একটু কম জানে, তারা হচ্ছে ওই বা খারাপ যে ব্যাপারগুলো আছে ওটাতে অনেক বেশি মোটিভেটেড হচ্ছে। তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বলি, আমাদের কলেজগুলোতে বলি, এই যে তরুণদের মধ্যে যে পারস্পরিক বিনিময়, তথ্যের বিনিময় এবং ভাবের বিনিময়, এই জায়গাটা এখন বাড়ানো খুব বেশি জরুরি। তা না হলে হচ্ছে কি, আমরা সবাই হচ্ছে ওই নিজেদের মতো করে একটা ভাব, নিজেদের মতো করে একটা ধারণা তৈরি করে এই জঙ্গিবাদের দিকে এগিয়ে যাচ্ছি। এবং একটা শ্রেণী তো আছেই যারা আমাদের এই তরুণদেরকে এই জঙ্গিবাদের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। সো আমার মনে হয় পাঠ্যপুস্তকে আমাদের একটা বিরাট ক্ষতি হয়ে গেছে, এটা সত্য। কিন্তু এই যে একটা সাধারণ ব্যাপার যেটা হচ্ছে আমরা ক্যাম্পাসগুলোতে, এলাকাগুলোতে করতে মানে একেবারে স্বাভাবিকভাবে এবং সহজভাবেই করতে পারি, এই জায়গাটা এখন অ্যাড্রেস করা দরকার। আমাদের বসার জায়গা, আমাদের আড্ডার জায়গা, আমাদের খেলার জায়গা, এই জায়গাগুলো এখন আমাদের জন্য তৈরি করে দিতে হবে। জি, কি বলতে চাচ্ছেন? না, সেটা হচ্ছে যে দেখেন, রাষ্ট্রযন্ত্র তো জঙ্গিবাদকে নির্মূল করতে পারবে না। রাষ্ট্রযন্ত্র যে কাজটি করছে যে তারা জঙ্গিবাদকে ফাইন্ড আউট করে তারা একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এটা তো আসলে আলটিমেট সলিউশন না। দেখেন, আপনারা এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলছেন, আমরা আগে যখন আমরা নিজেরাও পড়াশোনা করেছি, আমাদের কি ছিল, বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক একটা অংশগ্রহণ ছিল, যেগুলো এখন কিন্তু খেলাধুলা ছিল, যেগুলো এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নাই। কেন নাই? তাদের সেই অবকাঠামো নেই। একটা বিল্ডিং এ একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেখানে আপনি কোথায় সংস্কৃতি করবেন আর কোথায় খেলাধুলা করাবেন আপনি?
এখন আপনি পেপার মানে টেলিভিশনে বা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয় ফ্রি ল্যাপটপ দেওয়া হবে, ফ্রি ওয়াইফাই জোন দেওয়া হবে, সেই জায়গাটাতে আপনি আদর্শ জায়গায় আসবেন কোথায়? আপনি একটি ইংলিশ মিডিয়ামের ছাত্রী যে কিনা ক্লাস 7 বা 8-এ পড়ে, তাকে আপনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জিজ্ঞেস করেন, সে বলতে পারবে না। বাংলাদেশের রাষ্ট্রপতিকে তাকে জিজ্ঞেস করেন, সে বলতে পারবে না। তার এই ধরনের জ্ঞান তার নাই। সে এখন পশ্চিমা বিশ্বের পশ্চিমা ধারার মধ্যে সে চলে গেছে। আর সবচেয়ে বড় যে ইফেক্টটা করেছে আমাদের মধ্যে এখন, সেটা হচ্ছে যে আমরা এখন অনেকটা ওয়েস্টার্ন কালচারে চলে গিয়েছি। এটার জন্য অভিভাবক হিসাবে আমরাও কিন্তু অনেক অংশে দায়ী। সেই জায়গাটার থেকে, কারণ আমরা আমাদের পরিবারকে সময় দেই না, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সময় দেই না, যার ফলে হয়েছে কি এই জিনিসটা হচ্ছে। আপনি দেখেন, চিন্তা করেন, আজকে আমরা জঙ্গি বলছি, যেই সমস্ত বাবা মা ছেলে মেয়েরা আজকে এই জঙ্গিবাদের সাথে লিপ্ত হয়েছে, যারা এখানে হত্যা হয়েছে, তাদের অবস্থাটা চিন্তা করেন। তারা এখনো পর্যন্ত তারা লাশ পর্যন্ত নিতে চায়নি, সেই বাবা মার মনের অবস্থাটা চিন্তা করেন। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে খুব সুন্দরভাবে অ্যাড্রেস করতে হবে। আরেকটি জিনিস হচ্ছে হেফাজত ইসলামকে, ইস্তিয়াক ভাই খুব রাইটলি সাইড বলছেন যে হেফাজত ইসলামকে যারা এনেছিলেন বা যারা তাদেরকে আহ্বান করেছিলেন আসার জন্য, তারা কি জঙ্গিবাদের সাথে যুক্ত না? আমার এখানে হেফাজত ইসলাম নিয়ে একটি কথা আছে। হেফাজত ইসলাম এই কথাটাই তো কন্ট্রোভার্সি। হেফাজত ইসলাম এই কথাটা আবার কি ধরনের কথা হলো? হেফাজতে ইসলাম এইটার কথাটা কি? ইসলামকে হেফাজত করবে স্বয়ং আল্লাহ, কোরআন শরীফে একদম স্পষ্টভাবে লেখা আছে এটা। আর আমরা মুসলমান হিসেবে যদি আমরা বিশ্বাস করি, আমরা যদি এই ধর্মটাকে বিশ্বাস করি, তাহলে আমরা কোরআন শরীফকে বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা রসুলকে বিশ্বাস করি, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে ইসলামকে হেফাজত করা। এটার জন্য কোনো এজেন্সির প্রয়োজন নাই, হেফাজত ইসলামী নামে কোনো এজেন্সির প্রয়োজন নাই। তো সুতরাং এখানে এই পুরো জিনিসটাই হচ্ছে কন্ট্রোভার্সি। এটি হচ্ছে একটি রাজনৈতিক। জি শাহেদ ভাইয়ের সঙ্গে আমার একটু সংযুক্তি আছে। শাহেদ ভাই খুব ভালোভাবে বলছিলেন যে মানে অভিভাবক লেভেলে আমরা কতটুকু সময় দিচ্ছি। আমি এর আগেও বলেছিলাম যে আমার কন্যা এখন 10 বছর বয়স, আমার ছেলের বয়স 5। তো তাদের দিক থেকে আমি তৎকালীন রাইফেলসে যখন পড়তাম, আমার খেয়াল আছে যে আমাদের পাশে একটা সিনেমা হল ছিল যেটা এখন বিজিবি নামে পরিচিত। তো সেখানে আমাদের স্কুল থেকে কিন্তু 26শে মার্চ কিংবা 16ই ডিসেম্বর স্কুল থেকে টিকিট দেওয়া হতো। একটা পরিসংখ্যান আমি দেই যে 1200 সিনেমা হল ছিল 1 দশক আগেও, এখন সেটা নামতে নামতে 100-150 বেশি হবে না। এখন আপনি দেখেন সংস্কৃতি বা আপনার চিত্ত বিনোদনের জায়গা যখন সংকুচিত হয়ে আসে, তখন কিন্তু আপনার মনের মধ্যে সেই অশুভ চিন্তাগুলো ঠিকই জায়গা করে নেয়। এখন আমি আমার সন্তানকে সময় দিতে পারছি না, আমি বিনোদনের ঘাটতিগুলো পূরণ করতে পারছি না, তখন কিন্তু এই জায়গাগুলো মানে নিজের ইচ্ছেতে চলে আসবে। সেই জায়গায় রাষ্ট্রের কিন্তু দায়িত্ব আছে এই 5টি মৌলিক অধিকারের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ফুলফিল করার কোনো না কোনোভাবে। বিশেষ করে এই যে সাংস্কৃতিক শূন্যতা বলছিলেন, রেজা ভাই বলছিলেন যে শাহবাগ মুভমেন্টের সময় যে জিনিসটা হচ্ছিল একটা, ওটা কিন্তু মূলত ছিল একটা কালচারাল রেনেসার মতো ছিল। সেই জায়গাটা যখন অনেকগুলো দাবি দাওয়া এসে ওই জায়গাটাকে আক্রান্ত করে ফেললো, তখন কিন্তু মূল যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু সরে গেল এবং সেই জায়গাটা নিয়ে নিল কিন্তু 15ই ফেব্রুয়ারি পর থেকে অন্যান্য জায়গাগুলো আস্তে আস্তে ঢুকতে থাকলো। যাই হোক, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা এইখানে সংযুক্তি করি। সৌদি আরব আমরা জানি যে সারা পৃথিবীতে হানাফি এবং সালাফি মতবাদ প্রচারে দীর্ঘ সময় অর্থ ব্যয় করেছে, পেট্রোডলার দিয়েছে এবং তাদেরই সাহায্যে বাংলাদেশে এরকম একটা কুপমণ্ডক গোষ্ঠী তৈরি হয়েছে বাংলাদেশের মতো দেশে। কিন্তু মোহাম্মদ বিন সালমান যে সৌদি যুবরাজ, তিনি যে নতুন সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন, তিনি কিন্তু সেখানে প্রথমে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কোন ইসলামী তাত্ত্বিক যেন তার কথার বিরোধিতা না করে, তাহলে তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নতুন যে কথা তিনি বলছেন সেটা হলো সৌদি আরবে সাংস্কৃতিক বিনিয়োগ হবে, অর্থাৎ বাইরে থেকে ব্যক্তিগত খাত সংস্কৃতি ক্ষেত্রে বিনিয়োগ করবে। সৌদি আরবে সিনেমা দেখে নিষিদ্ধ, তিনি এখন ভিডিও ফিল্ম তৈরি করার ক্ষেত্রে ছাত্রদেরকে উৎসাহিত করছেন এবং সৌদি ভিডিও ফিল্ম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে। সৌদি আরব কোন দিকে যাচ্ছে? শিক্ষা ব্যবস্থায় তারা আমূল পরিবর্তন হচ্ছে, বলছে ধর্মীয় শিক্ষা বাড়িতে হবে, স্কুলে হবে বিজ্ঞান শিক্ষা। আমরা কোন পথে হাঁটছি? আমি কি একটু অ্যাড করবো? আমরা কিন্তু দেখবেন যে আমরা এই যে প্রত্যেক শুক্রবার জুম্মার নামাজ হয়, জুম্মার নামাজে কিন্তু একটি খুতবা হয়, বুঝেন।
এক একটা মসজিদে এক এক রকম ভাবে খুতবা তর্জমা করা হয়, এবং এই জিনিসটা কিন্তু আমাদের জন্য একটা ভয়ঙ্কর, পুরোটাই পলিটিক্যাল। আপনি আমি চায়নাতে দেখেছি, সেখানেও কিন্তু মসজিদ আছে বা ইয়ে আছে, সেখানে আপনাকে আগে জমা দিতে হবে আপনি কি কথা বলবেন। That is vetted by the government. Exactly. That is vetted by the government. Of the country. এই জিনিসগুলো আমাদের মধ্যে তো নাই। এই জিনিসগুলো আপনি আমাদের মধ্যে তৈরি করতে পারবেনও না, কারণ আমরা এত বেশি মৌলবাদের দিকে ঢুকে গিয়েছি। আমাদের দেশে এইসব জিনিস নিয়ে কথা বললে কালকে, আজকে আমি কথা বলছি, কালকে আমি হয়ে যাব নাস্তিক, ঠিক আছে? সুতরাং আমার কাছে কথা হচ্ছে যে, তারপরে দেখেন এই যে সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় আমাদের কিছুটা নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। কেন নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে? আমরা এক একভাবে এক একজন এক একভাবে লিখতেছি, আমরা যে যার মন চাইতেছে আমরা সেভাবে লিখতেছি। লিখতে দেন না, অসুবিধা কি? না, লিখতে দিচ্ছি, আমরা লিখতে দিচ্ছি না যে তা না, কিন্তু এইটিকে যে আমরা কতটুকু জঙ্গিবাদকে আমরা প্রশ্রয় দিচ্ছি সেটাও কিন্তু আমাদের একটু ভেবে নিয়ন্ত্রণ করে জঙ্গিবাদ প্রশ্ন মোকাবেলা করা যাবে না, উত্তর দিতে হবে, কিন্তু কাউন্টার নেরেটিভের কাউন্টার নেরেটিভটা রাখতে হবে, সেটা আমরা রাখতে হবে। আমি একটু কথা বলি, সাংবাদিক খুব সুন্দর একটি কথা বলেছে। পৃথিবীতে একটি জিনিস সার্বজনীন, সেটি হচ্ছে স্পোর্টস, এবং বাংলাদেশের যে কোনো গ্রামের একটি ছেলেকে চায়না ফুটবল খেলতে দিলে ভাষা না জানা সত্ত্বেও সে কিন্তু ওখানে খেলে চলে আসতে পারবে। সো ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ ইজ দ্য স্পোর্টস। আমরা এই স্পোর্টস আমরা আমাদের জীবনে আমরা ছোটবেলায় দেখেছি, স্কুল থেকে স্কুল যে মাঠ ছাড়া হতে পারে এটা স্বপ্নেও কল্পনা করতে পারি নাই। মানে স্কুল মানে একটি মাঠ আছে, বাড়িতে এলাকায় না থাকলেও স্কুলের মাঠ আছে, সেটা ধ্বংস হয়ে গেল। আমরা চিন্তা করেন, আমি একটি যদি স্ট্যাটিস্টিক যেটা নিয়ে আমি যুদ্ধ করতেছি, ধানমন্ডি 8 নম্বর মাঠ, এই মাঠটিতে প্রায় প্রতিদিন 300 থেকে 400 ছেলে মেয়ে খেলাধুলা করত। এই মাঠটি বঙ্গবন্ধুর পুত্রের নামে দখল করে নেওয়া হলো, সিকিউরিটি বসানো হলো, ইট বিলংস টু সিটি কর্পোরেশন এবং এলাকার মানুষের। সেই মাঠে এই 300-400 ছেলে কোথায় গেল? এই কোথায় গেল প্রশ্নটি যদি করেন, এটা আমি একদম ভয় পাই যে এই মানুষগুলি সন্ত্রাসী হওয়া ছাড়া কি হবে, এরা ক্রিমিনাল হওয়া ছাড়া কি হবে? কারণ এই তারুণ্যের যে শক্তি, এটার সাধারণত বহিঃপ্রকাশ হয় কালচারাল অ্যাক্টিভিটিস এন্ড স্পোর্টসের মাধ্যমে, এবং পৃথিবীতে এই স্পোর্টসকে সবচেয়ে বেশি বন্ধুত্বপূর্ণ অবস্থা তৈরি করার ব্যবস্থা করে। কারণ পরাজিত এবং যে জয়লাভ করে তারা কিন্তু খেলার শেষে কোলাকুলি করে বাড়িতে যায়। দিস ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। এই জায়গাকে আমরা ধ্বংস করে দিয়েছি। আমি মাঝে মাঝে বলি যে পুলিশের পয়সা কমিয়ে আমি যদি আমার এই দেশের সন্তানদেরকে খেলার মাঠে নিতে পারি, পুলিশের কাজ অনেক কমে যাবে। খেলার মাঠটা কোথায়? আমি মাঠ তো দখল হয়ে যাচ্ছে, যা ছিল ধানমন্ডি খেলার মাঠ। আমি তো বললাম 8 নম্বর ধানমন্ডির খেলার মাঠ কেসে আমি উইন করেছি। আপনাকে আমি একটা নগরের কথা বলি, আপনাদের স্থপতি একটু বলি। আমি গুলশান এলাকার কাছে থাকি, নিকেতন থেকে শুরু করে বাড়িধারা পর্যন্ত এই দীর্ঘ পথে একটি লাইব্রেরি নাই, একটি সাংস্কৃতিক কেন্দ্র নাই, নাটক বা গান হবে বা সঙ্গীত অনুষ্ঠান হবে, মঞ্চ নাটক হবে, কিছু নেই। এই দীর্ঘ এলাকায় একটি বেসরকারি প্রাইভেট স্কুল নাই, একটি মাত্র আছে পাবলিক স্কুল, বাকিটা পুরোটা ইংলিশ মিডিয়াম স্কুল দ্বারা এবং নানা ধরনের ইসলামিক ক্যাডেট, সেখানে কোনো নরমাল কোনো স্কুল নাই। এই দীর্ঘ জায়গায় কোনো খেলার মাঠ নাই। আপনি ভাবতে পারেন না? আমি এখন খেলার মাঠের আরেকটু তথ্য কোথায় আপনাদেরকে দেওয়া দরকার। এই মাঠটি নিয়ে আমি কেস করেছি। নগর পরিকল্পনা কোথায়? কেস করেছি। নগর পরিকল্পনায় তো কাজ হবে না, যে রক্ষা করার ব্যাপার। কেস করে আমি উইন করেছি। এই মাঠটি জনগণের জন্য উন্মুক্ত করার কথা বলা হয়েছে, তারপরেও উন্মুক্ত করা হয় নাই। আমি হাইকোর্টে কন্টেম্পট অফ কোর্ট করেছি। 3টি কোর্টের ভিতরে 2টি কোর্ট বলেছে এই কেস আমার কোর্টে নেব না। হাইকোর্টের বিচারকরা আমাকে এই কথা বলেছে। 2টি কোর্ট নেন নাই, আরেকটি কোর্ট দয়া করে লিখে দিয়েছেন। বিব্রত বোধ করছি, তাহলে আমি কোথায় যাব? এবং পরবর্তীতে যে কথাটি বলেছি এটি ভেঙে ফেলার কথা ক্লাব, এবং দরজা খুলে দেওয়ার কথা। এখানে হঠাৎ দেখা গেল বিরাট করে বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রীর ছবি, যার পরিপ্রেক্ষিতে আমাকে বলতে হয়েছে যে আমি বঙ্গবন্ধুর ছবি লাগানো একটি গেঞ্জি পরবো, দুদিকেই বঙ্গবন্ধুর ছবি, এবং ঢাকা শহরের বুকে যত অন্যায় কাজ আছে আমি প্রত্যেকটি কাজ করব। গুলি তো আর বঙ্গবন্ধুর গায়ে মারতে পারবো না। দ্যাটস ইট। এই দুঃখের কথার সঙ্গে একটু সাংবাদিক কিছু যুক্ত করে আমি একটা বিষয় একটু মানে ছোট করে বলতে চাই যে স্থানীয় লেভেলে
বিশ্বাসের যে বৈচিত্র্য, আমাদের মানে বাংলাদেশের একটা বড় সৌন্দর্য কিন্তু বিশ্বাস বৈচিত্র্যের সম্মানটা। আমরা প্রত্যেকের বিশ্বাসের বৈচিত্র্যকে সম্মান করতাম, যেই জায়গাটা আস্তে আস্তে সংকুচিত হয়ে এসছে। ধরেন আমাদের এখানে খাজা মঈনুদ্দিন চিশতি এক ধরনের প্রচারণা এখানে আছে, অথবা বাউল গান কিংবা অন্যান্য জায়গাগুলো আছে। আমি আমার এলাকার জায়গা থেকে বলতে পারি, ওখানে স্থানীয়ভাবেই বলে দেওয়া হয়েছে যে এরকম গান করা যাবে না, এটা করা যাবে না। এই যে একটা জায়গা, আর নেতৃত্বের শূন্যতার জায়গা থেকেও কিন্তু জঙ্গিবাদের সংকটটা আপনি দেখেন। ডাকসুটা, এটা মুবাশির ভাইরা কিংবা রতন ভাইরা আরো ভালোভাবে বলতে পারবেন যে ডাকসুর ইলেকশনটা, ডাকসু থেকে কিন্তু আমাদের স্বর্ণালী সময়গুলো বেরিয়ে এসছে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের জায়গা থেকে অথবা ছাত্র নেতৃত্বের জায়গা থেকে। আপনি এখন দেখেন কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি মানে ছাত্র নেতৃত্ব বা এই তরুণ নেতৃত্ব বের হয়ে আসার যে পাইপলাইনটা, সেই লাইনটাই কিন্তু বন্ধ হয়ে গেছে। সেই লাইনের জায়গায় এই জায়গাটায় আমাদের ভোকালগুলো রেজ করা কিন্তু উচিত। এখন আমাদের যারা অগ্রজরা, আপনারা যারা আছেন, এই জায়গাটা দুঃখজনক। আমি জানি না কিভাবে আপনারা গ্রহণ করবেন। কোথায় যেন এক ধরনের মানে সবার প্রতি পূর্ণ সম্মান রেখে বলা, অগ্রজদের কোথায় যেন এক ধরনের আপোষের সুর এক ধরনের কোথায় যেন আছে। আমি জানি না আমার ভাবনাটা ভুল কিনা ঠিক। আমি আমার ভাবনার জায়গাটা বললাম যে বিশ্বাসের বৈচিত্র্যকে সম্মান করা, নিজেকেই শ্রেষ্ঠ প্রমাণ করার এক ধরনের প্রবণতা, নিজের মতটাই শ্রেষ্ঠ, এবং এই যে নেতৃত্ব বের না হতে দেওয়ার যে জায়গাটা, যে ডাকসু থেকে শুরু করে ছাত্র যে জায়গাগুলো, এই জায়গাগুলোর মনে হয় মনোযোগ দেওয়ার সময়টা এসছে আমাদের। এই জঙ্গিবাদের শেষ কোথায় আমরা জানতে চাচ্ছিলাম, যে শেষ কোথায়। বৈশ্বিক, শাহেদ ভাই বলছিলেন যে পুরোপুরি শেষ হওয়ার বিষয় না, বা রেজা ভাইও বলছিলেন যে পুরোপুরি শেষ হওয়ার না, কারণ বৈশ্বিক এক ধরনের সংযুক্তি আছে এটার মধ্যে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কতটুকু তৈরি, আমাদের সামাজিক তৃণমূলের জায়গা থেকে কতটুকু তৈরি, একেবারেই তৈরি না। একটু রতন ভাই একটু শেষ করুক। জি, খুব শর্ট। আমি অতি সম্প্রতি ডাকসুর একজন নেতৃস্থানীয়, আমি নামটি বলবো না, মন্ত্রী, ওনার সাথে আমি বসছিলাম। আপনারা কি এই ইয়ং জেনারেশনকে ভয় পান? এরা নেতৃত্বে চলে গেলে কি আপনাদের মন্ত্রিত্ব চলে যাবে? আপনারা কি দলে আর জায়গা পাবেন না? সেই কারণেই কি ডাকসুকে আপনারা ধ্বংস করেছেন? তো একটি কথা উনি আমাকে বললেন যে আমি ছাত্র নেতা থাকাকালীন বিভিন্ন প্রতিষ্ঠানের নেতা ছিলাম, কিন্তু কোনোদিন আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চিনতাম না। এখন ছাত্র নেতারা কোন ডিপার্টমেন্ট চেনে না, একটি জায়গা চেনে, ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। জি, ইঞ্জিনিয়ার হতে চাই। বিষয়টা আলোচনা হচ্ছে, অনেক দিক থেকে আলোচনাটা হয়েছে। আমি যেটা একটু বলতে চেয়েছিলাম যে গ্রিক এবং আলেকজান্দ্রিয়ার দুই সভ্যতার মাঝখানে আরব পরিপুষ্ট হয়েছিল, তার মানে একটা ওপেননেস ছিল। আজকে ওই জায়গাটা যখনই আমরা রুদ্ধ করে দিচ্ছি, তখনই সেখানে কিন্তু ভিন্ন জিনিস আসে। আপনি দেখবেন আমাদের এখানে সবসময় একটা ঘৃণার সংস্কৃতি আছে, কি নারীর প্রতি ঘৃণা, ভিন্ন ধর্মের মানুষের প্রতি ঘৃণা, এবং এইটা যে মৌলবাদকে কিভাবে মানে বাড়িয়ে তোলে, এবং যেটা একসময় দুঃখ করে নজরুল বলেছিলেন যে ধর্মের কড়াকড়ি আরোপ করিবার পর আরব দেশে আর কোনো কবি জন্মিল না। ফলে আমরা যদি এরকম কড়াকড়ির মধ্যে থাকি, এখানে কিন্তু ক্রিয়েটিভ কিছু জন্মগ্রহণ করবে না। সেই অন্ধকারের দিকে আমরা যাব, নাকি একটা গণতান্ত্রিক মুক্ত বাতায়ন তৈরি করব, সেটা আমাদের একটু ভাবতে হবে। অবশ্যই। ধন্যবাদ রাজিকুজ্জামান রতন, সৈয়দ ইশতিয়াক রেজা, মোহাম্মদ শাহেদ এবং স্থপতি মুবাশির হোসেন, এবং আমাদের দুই তরুণ সাংবাদিক হাসান আহমেদ এবং মাহবুব রনি, 6 জনকেই ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।